সুপ্রিয় দর্শক, মেহেরপুর প্রতিদিন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজকে সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি দুজন অতিথিকে। আমি পরিচয় করিয়ে দেবো। আমার সর্ববামে আছেন মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম রাজশাহী কলেজের দর্শন বিভাগের প্রভাষক এবং আমার বামে আছেন মুর্তজা ফারুক রূপক, মেহেরপুর প্রতিদিনের চিফ রিপোর্টার এবং ভোরের কাগজের জেলা প্রতিনিধি। আমি দুজনকে স্বাগত জানাচ্ছি মেহেরপুর প্রতিদিন সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে। মনিরুল, আপনি আজকে আমাদের অনুষ্ঠানে প্রথম এসছেন, সেই জন্য ভালো লাগছে আমাদের যে নূতন অতিথি হিসাবে আপনাকে পেয়েছি। তো আমাদের মেহেরপুর প্রতিদিনের এই সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান নিশ্চয়ই আপনি দেখেন। সেক্ষেত্রে এই আমাদের এই নতুন এই কন্টেন্টটা কেমন লাগছে সেটার ব্যাপারে আপনার কাছে আমি জানতে চাইবো। তো আমি প্রতিদিনের মতো কিছু সংবাদ পড়ে নেব, নিয়ে সেই সংবাদ বিশ্লেষণ নিয়েতে আমি আলোচনায় যাব। আমার হাতে আছে মেহেরপুর প্রতিদিন। মেহেরপুর প্রতিদিনের প্রধান সংবাদটি হচ্ছে, সাড়া দিচ্ছে না সুইস ব্যাংক, পাচার হওয়া অর্থ ফেরানোর উদ্যোগে বাংলাদেশের প্রস্তাব। সরকারি স্কুল শিক্ষককে কাজীর খাতা সরবরাহের অভিযোগ। দামুড়হুদায় মাটি খেকোদের অত্যাচারে বিলুপ্ত হচ্ছে কৃষি জমি। মেহেরপুরে পৃথক অভিযানে 2 মাদক ব্যবসায়ী আটক। কুষ্টিয়ায় জাল করোনা সনদ বিক্রি, 2 জনের কারাদণ্ড। গায়ে রং লাগিয়ে বিদেশি মুরগির বাচ্চা বানানোর অভিযোগ, কালীগঞ্জে 1 প্রতারক আটক। ঝিনাইদহে যুবলীগের প্রেসিডিয়াম সদস্যকে সম্বর্ধনা। চুয়াডাঙ্গার পৌরসভা নির্বাচন, প্রার্থীদের প্রতীক বরাদ্দ। শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প, স্বাধীনতা বিরোধীদের বিচারের আওতায় আনা হবে। মোহাম্মদ হানিফ। আমার হাতে আছে সময়ের সমীকরণ। সময়ের সমীকরণের প্রধান সংবাদটি হচ্ছে, 80,000 শিক্ষকের পদ শূন্য, নিয়োগে জটিলতা। মসজিদের মুয়াজ্জিনের উপর অতর্কিত হামলা। প্রতারণায় মেতেছে প্রার্থীরা, ভোট উৎসব শুরু। চুয়াডাঙ্গা পৌর নির্বাচন, মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন। সচিব পদবি নিয়ে বিড়ম্বনা। বিশ্ববিদ্যালয় খোলা ও ক্লাস শুরু নিয়ে সিদ্ধান্ত নেই। বিশ্বকে আবার চেপে ধরেছে করোনা। প্রচারণা শুরু করলেন ধানের শীষের প্রার্থী মনি। শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া, নতুন ক্লাসেও সঙ্গে থাকবে না পুরনো বই। থাকবে নতুন ক্লাসে, মানে এবার নতুন বই কি দেওয়া হচ্ছে না? নতুন বই দেওয়া হচ্ছে, পাশাপাশি আপনার পুরনো বইয়ের সঙ্গে থাকবে। আমার হাতে আছে দৈনিক মাথা ভাঙা। দৈনিক মাথা ভাঙার প্রধান সংবাদটি হচ্ছে, নির্বাচন কমিশনের দেওয়া আচরণবিধি যথাযথভাবে মেনে চলার নির্দেশনা। চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন। গাংনী পৌরসভা নির্বাচনে জয় পরাজয় নিয়ে নেতাকর্মীদের ভাবনার সীমা নেই। আওয়ামী লীগের চ্যালেঞ্জ, ঐক্য আর বিএনপির টিকে থাকার লড়াই। দেশে 80,000 শিক্ষকের পদ শূন্য, নিয়োগ জটিলতা। ভাস্কর্য বিরোধী তৎপরতা রুখতে আজ মাঠে নেমেছে প্রজাতন্ত্রের কর্মচারীরা। ঢাকা সহ জেলা উপজেলা শহরে হবে প্রতিবাদ সমাবেশের আয়োজন। দামুড়হুদায় বিষ্ণুপুরের হাসান আলী মাস্টারের ইন্তেকাল, দাফন সম্পন্ন। শেখ হাসিনা সরকার মানে উন্নয়ন বান্ধব সরকার, এটি বলছেন জীবননগরের কতুয়া হরিনগর সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনকালে এমপি টগর। কৃষি জমির সদ্ব্যবহার করে চাহিদা মতো ফসল উৎপাদনে এ ধরনের উদ্যোগ প্রয়োজন। চুয়াডাঙ্গায় শিক্ষিত তরুণ উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক। আমার হাতে আছে দৈনিক পশ্চিমাঞ্চল। দৈনিক পশ্চিমাঞ্চলের প্রধান সংবাদটি করেছে, চুয়াডাঙ্গা পৌরসভার নির্বাচনের চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন। মেয়র পদে 7, সংরক্ষিত কাউন্সিলর পদে 13 ও সাধারণ কাউন্সিলর পদে 64 জন। চতুর্থ শিল্প বিপ্লবে বিশ্বকে নেতৃত্ব দেবে বাংলাদেশ। ওয়েবিনারে তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই, এমপি টগর। দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক আব্দুল জব্বারের ইন্তেকাল, দাফন সম্পন্ন। চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনের প্রচারণা,
কুষ্টিয়ায় জাল, করোনা সনদ, এগুলো প্রায় সব পত্রিকাতে আছে। আমি আলোচনা শুরু করতে চাই। আলোচনার শুরুতে আমি প্রথমেই যে আলোচনাটা করব সেটাই এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। মনিরুল ইসলাম, আপনার কাছে আপনার অভিব্যক্তিও জানতে চাইবো। একইভাবে আপনার কাছে আমি এই আলোচনাটা দিয়ে শুরু করতে চাইবো যে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, অথচ বাংলাদেশের সকল বিভাগ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এটা কিভাবে দেখছেন, কিভাবে দেখবেন, আপনার প্রারম্ভিক বক্তব্য। প্রথমেই ধন্যবাদ জানাই মেহেরপুর প্রতিদিন সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি রবীন্দ্রনাথের একটি কবিতার লাইন পড়ে শুরু করতে চাই। আমার কাছে বিষয়টা এরকম যে, কে লইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর প্রতিচ্ছবি। মাটির প্রদীপ ছিল, সে কহিল, আমার যা সাধ্য আছে করিব তা আমি। আমি মনে হয় সঠিক সম্পূর্ণটা না হলে মোটামুটি কাছে মানে আমি কথাটা এই জন্যই বললাম যে মেহেরপুর প্রতিদিন সংবাদ বিশ্লেষণ এই অনুষ্ঠান আমি মনে হয় প্রায়ই দেখে থাকি, সবগুলো অনুষ্ঠানই প্রায় আমি দেখেছি। তো সেখানে যে ধরনের মানুষের অস্তিত্ব এখানে আমরা পাই এই অনুষ্ঠানগুলোতে, এক একজন সূর্য সবাই। তো সেই সূর্যের অনুপস্থিতিতে আজকে আমি মনে হচ্ছে যে আমি একটি মাটির প্রদীপ। তো মাটির প্রদীপ হিসাবে আমি যে আমাকে আপনারা যে এখানে আমন্ত্রণ জানিয়েছেন সেজন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। এবার আমি আপনাদের প্রশ্নের আসি যে আপনি প্রশ্ন করছেন যে বাংলাদেশের সকল সেক্টরেই, খুব সহজ করে যদি বলি, সকল সেক্টরেই খোলা, একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান কেন বন্ধ? আপনাদেরকে একটি কথা মনে করে দিই। কিছুদিন পূর্বে, গত 1 বছর 1.5 বছর হচ্ছে যে আমাদের দেশে একটি ছাত্র আন্দোলন হয়েছিল। সেই ছাত্র আন্দোলনটি একটি ঢাকা শহরে একটি ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে একটি আন্দোলন, মানে সেই আন্দোলনটা এরকম যে ছাত্র থেকে আসলে ওই আন্দোলন থেকে অন্য মানুষ বা অন্য একটি গোষ্ঠী একটা বিরাট ফায়দা নেওয়ার চেষ্টা করছিল। তো সরকারের এই ক্ষেত্রে যে বিষয়টি আছে, আমি যতটুকু শিক্ষার সাথে যতটুকু জড়িত সেই ক্ষেত্রে একটু বলতে পারি যে এই মুহূর্তে যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি খোলা হয়, সেই ক্ষেত্রে যদি কোনো ইনসিডেন্ট ঘটে, সেই ক্ষেত্রে এই গোষ্ঠীগুলো আবার কিন্তু একটি নতুন সুযোগ নেওয়ার চেষ্টা করবে। কারণ হচ্ছে যে আমরা জানি যে প্রতিদিন আমাদের সড়ক দুর্ঘটনায় কিন্তু মানুষ মৃত্যুবরণ করে। এই নিয়ে কিন্তু আমাদের তেমন কোনো ঘটনা ঘটেনি, কিন্তু একটি ছাত্রের একটা মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশকে কিন্তু একটি সাড়া ফেলে দিয়েছিল। তারই ধারাবাহিকতা যদি আমি মনে হয়, আমার ধারণার কথা বলছি, সরকার মনে হয় এই ধরনের একটি কেউ ফায়দা নিক, অন্য কোনো গোষ্ঠী ফায়দা নিক, এইটা সুযোগটা সরকার দিতে চায় না। আর আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হলো যে জীবনের মূল্য সবার আগে। আপনি শিক্ষা 1 বছর 6 মাস 2 বছর পিছিয়ে দিতে পারেন, কিন্তু আপনার জীবনের মূল্য এটা, আপনি একবার চলে গেলে জীবনে আর কখনোই আপনি ফিরে আসবেন না। আপনার জীবন কিন্তু একবার, এই পৃথিবীতে আমরা একবারই থাকবেন, একবারই দেখবেন। পৃথিবীটাকে নেওয়ার ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু বড় কঠিন। তার কারণ আমরা প্রতিদিন জানি, প্রতিদিন করোনাতে যেভাবে মানুষ মৃত্যুবরণ করছে, এখনও আজকেও বাংলাদেশে সম্ভবত 34 জন মানুষের মৃত্যু হয়েছে। সারা বিশ্বে প্রায় 16 লাখের উপরে মানুষ মৃত্যুবরণ, বাংলাদেশ অলরেডি 7,000-এর উপরে মানুষ মৃত্যুবরণ করেছে। এই বিষয়গুলো কিন্তু নিয়ে আসতে হবে। সেজন্য সরকার এগুলো খুবই তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে, তীক্ষ্ণ মেধা দিয়ে এটাকে যাচাই বাছাই করার চেষ্টা করছে যে আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারি কিনা। আমরা প্রধানমন্ত্রী একটি বক্তব্য কিছুদিন আগে শুনেছিলাম যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার একটা পরিকল্পনা করছিলেন, কারণ তখন আমাদের দিন দিন আমাদের দেশে করোনার প্রকোপটা কমে আসছিল। কিন্তু হঠাৎ করে শীত যখন আমাদের আসলো, এই শীতের প্রকোপের কারণে কিন্তু করোনা আরও আমাদের দিন দিন রোগীর শনাক্ত বৃদ্ধি পাচ্ছে, মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আসলে এই পরিস্থিতিতে আসলে এই শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। তো কমিউনিটি ট্রান্সমিশন কি শুধু শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঘটবে? না, এইটা আমি প্রথমে কিন্তু একটা কথা দিয়ে শুরু করেছিলাম, তো কমিউনিটি ট্রান্সমিশন এটা আপনি শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে ঘটবে বা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে হবে বিষয়টা কিন্তু তা না। আমরা যারা বাইরে আছি, সকলের মাধ্যম, যে সেক্টরে আছি না কেন, সকল জায়গা থেকে এই ঘটনাটি ঘটতে পারে এবং ঘটছেও তাই। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান একটি সেন্সিটিভ জায়গা আমার কাছে যেটা মনে হয়েছে। তার কারণ আমরা জানি যে পৃথিবীর সৃষ্টির মূলে, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে তো অবশ্যই, যে বাংলাদেশ সৃষ্টির মূলে যতগুলো ধারাবাহিক প্রক্রিয়া আছে, এই ধারাবাহিক প্রক্রিয়াগুলো আপনি 54 বলেন নির্বাচন বলেন, 71-এর আপনি মুক্তিযুদ্ধ বলেন, বা তার পূর্বে 70-এর নির্বাচন বলেন, বা 69-এর গণঅভ্যুত্থান, আপনি যাই বলেন না কেন, সকল ক্ষেত্রে কিন্তু ছাত্রদের অবদান কিন্তু সবচেয়ে বেশি।
যখন একজন ছাত্রের মৃত্যু হয় তখন কিন্তু দেশ উত্তাল হয়, কিন্তু একজন কৃষকের মৃত্যু হয় বা একটা সাধারণ মানুষের মৃত্যু হয় তখন কিন্তু সেটা উত্তাল হয় না। আন্দোলনের ভয় আছে একটা। না, আন্দোলনের ভয় ঠিক না, আসলে এটা আমি আরেকটি কথাও কিন্তু আপনাদেরকে বলছি যে মৃত্যু কিন্তু মানুষের হচ্ছে করোনাতে। এই জায়গাটাকে একটা কোমলমতি শিশুকে বা একটা স্টুডেন্টকে, তার তো সামনে অদূর ভবিষ্যৎ আছে, সেই ভবিষ্যৎটা করোনার কারণে বা এই সরকারের এই ধরনের একটি সিদ্ধান্তের কারণে কিছু একটা হোক, এটা সরকার আসলে মনিরুল ইসলাম, আসবো আপনার কাছে। আমি ধন্যবাদ। মুর্তজা ফারুক রূপকের কাছে যাই। শিক্ষাপতি, আপনি শুধু একজন সাংবাদিক না, আপনি শিক্ষকতা করেন। আপনি আমরা লক্ষ্য করছি যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কিন্তু প্রাইভেট টিউশনি বন্ধ না। এবং প্রাইভেট টিউশনি কিন্তু সেখানে 2-4 জন 5 জনকে নিয়ে করা হয় না, সেখানে বড় বড় ব্যাচ। এবং প্রায় যে সমস্ত মানে সাবজেক্টগুলো নিয়ে আসলে পড়াশোনা করে, আমার মনে হয় শুধুমাত্র বাংলা আর ধর্ম শিক্ষা বাদে আমার মনে হয় সকল সাবজেক্টেই প্রাইভেট পড়ানো হয়। তো বাংলাও যে পড়ানো হয় না তা না, বাংলা গ্রামার আছে। তো এহেন বাস্তবতায় আপনি আবার নতুন একটা ডাইমেনশন যে আপনাদের জমা দেওয়া, অ্যাসাইনমেন্ট জমা দেওয়া। এই যে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া যখন স্কুলে নিচ্ছে অ্যাসাইনমেন্টগুলো, তখন যে আমরা গ্যাদারিংগুলো দেখছি, একটা ফাস্ট গ্যাদারিং, ঠিক আছে? তো এইগুলা চলছে এই আঙ্গিকে। আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এগুলো কি আসলে স্ববিরোধী না? আপনি কিভাবে? না, আসলে আমি স্যারের সাথে অনেকটা একমত যে দেখেন আমাদের 6 থেকে মাধ্যমিক লেভেলে, হ্যাঁ, প্রাথমিক এবং মাধ্যমিক লেভেলে প্রায় 4,27,00,000 সামথিং শিক্ষার্থী আছে যারা কোমলমতি। তাদের এই যে করোনা মোকাবেলার ক্ষমতা কিন্তু নেই। আর অ্যাসাইনমেন্টের যে বিষয়টা আপনি বললেন, অ্যাসাইনমেন্ট জমা নিচ্ছে প্রতি ক্লাসে 3টা, আপনার যদি 6 থেকে 9ম শ্রেণী পর্যন্ত অ্যাসাইনমেন্টগুলো চলছে আপনার প্রতি ক্লাসে 3টা করে অ্যাসাইনমেন্ট থাকবে। 6, 7, 8, 9 এদেরকে সপ্তাহে একটা ক্লাস একদিন আসবে। মনে করেন শনিবার যদি 6 আছে, রবিবার 7, এইভাবে শনিবার নেক্সট উইকের শনিবারে আবার কিন্তু 6 দেবে। এইটা করা হচ্ছে একটা ক্লাসে 60 জন 70 জন 100 জন থাকলো। এই 100 জনকে পুরো প্রতিষ্ঠান জুড়ে যদি এদেরকে ভাগ ভাগ করে দেওয়া হয়, তাহলে স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে সেটা আমরা এই কার্যক্রমটা পরিচালনা করতে পারবো। কিছু কিছু প্রতিষ্ঠান আছে হয়তো এটা মানছে না, হয়তো একদিনেই তারা সবাইকে একসাথে ডেকে গ্যাদারিং করে এই কাজটা করছে। অবশ্যই এটা হয়তো আমাদের শিক্ষা বিভাগ আছে, সেটা ওটা দেখভাল করবে। আর আমরা এই সিস্টেমগুলো করছি, অধিকাংশ বিদ্যালয়গুলোতে এরকমই করছে, কিন্তু ওরা প্রতিদিনই প্রায় যাচ্ছে কোনো না কোনো শ্রেণী, তাদেরকে দেওয়া হচ্ছে, নেক্সট উইকে যেদিন দেবে সেদিন আবার জমা নেওয়া হচ্ছে। সেটা অত্যন্ত স্বাস্থ্যবিধি মেনে এবং খুবই সচেতনতার সাথে এটা করা হচ্ছে। আর জেলা শিক্ষা বিভাগ যেগুলো আছেন এটা খুব শক্ত হাতেই পর্যবেক্ষণ করছেন। যখন আমি স্যারের সাথে একমত হবো যে আরেকটা বিষয়, তিনি বললেন যে এতদিন পর্যন্ত যে শিক্ষার্থী কোনো মৃত্যু এখন আল্লাহর রহমতে কিংবা কোনো পত্রিকার শিরোনামেও এই ধরনের বিষয়টা উল্লেখ আসে নাই। যদি আসে তাহলে এইটা কিন্তু একটা গোষ্ঠী আলাদা খাতে নেওয়ার চেষ্টা করবে। সেজন্য কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান একটা বন্ধ আছে, শুধু আন্দোলনের জন্যও না, আবার সার্বিক দিক বিবেচনা করেও শিক্ষার্থীদের দেখেন বাংলাদেশের অর্থনীতি কর্মকাণ্ড সচল রাখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বলেন, অন্যান্য সেক্টরগুলো আপনি যেগুলো বলছেন অন্য সেক্টরগুলো কিন্তু চালু আছে, কিন্তু তাদেরকে একটা নির্দেশনাও কিন্তু দিয়েছে যে এরকম স্বাস্থ্যবিধি তাদেরকে মেনে চলতে হবে। যদি তারা না মানে অবশ্যই তারা আপনার স্বাস্থ্যবিধি ভঙ্গ করছে, তারা অপরাধ করছে। এই অপরাধের দায় কিন্তু অন্য কেউ নেবে না, তারা নিজেই। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থী সেখানে কিছু শিখতে যাবে এবং সেখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করে নেক্সট ক্লাসে যাবে এবং তার বিকাশ ঘটবে শিক্ষাক্ষেত্রে। কিন্তু এই বিকাশটা হয়তো আমরা এই মুহূর্তে সর্বোচ্চ দিতে পারছি না, স্বাভাবিক বছরের মতো দিতে পারছি না, কিন্তু আমরা আমাদের মতো কিন্তু চেষ্টা করে যাচ্ছি। শিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট যারা আছে তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে। চেষ্টাটা কিভাবে করছে? অনলাইন কার্যক্রমের মাধ্যমে। হয়তো আমরা সেইখানে 100% সফল হতে পারছি না, কিন্তু যে 40% যদি সফল হতে পারি, সেইটাও কিন্তু এই যে প্রতিকূল পরিবেশ, এইটার চাইতে 40% সফলতা আমার কাছে মনে হয় খুব ভালো একটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে তো করতে পারতো যে প্রত্যেকটা ক্লাসের যে এই যে আলাদা করে অ্যাসাইনমেন্ট জমা না নিয়ে তো মূল্যায়ন পরীক্ষায় তো নিতে পারতো। সারা স্কুলে 100 জন আসছে একটা ক্লাসের, সে 100 জনকে বিভিন্নভাবে তো একটা ডিস্টেন্স মেনটেন করে বসিয়ে তো সেখানে
তাদের পরীক্ষায় নিতে পারতো, তাহলে তাতে সমস্যাটা কি? তাহলে তো আবার তো তাদেরকে এক জায়গায় করা হচ্ছে, এখানে আমার একটা অপশন বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টের যে সিলেবাস, এই সিলেবাসটা কিন্তু আবার অনলাইনে দেওয়া আছে। আপনি যদি চান আপনার বাচ্চাকে আপনি স্কুলে না পাঠাতে পারেন, আপনি অনলাইন থেকে কালেকশন করে ওই অ্যাসাইনমেন্ট আপনি তাকে করাইতে পারেন। সেটা কোনো মাধ্যমে আপনি কিংবা আরেকজন সেটা স্কুলে পৌঁছায় দিলেই যথেষ্ট। কিন্তু আসবো মনিরুল ইসলাম, বাচ্চাদের ইমিউনিটি পাওয়ারটা আসলে কম, যার কারণে যদি আমরা তাই মনে করি তাহলে বাচ্চাদের স্কুলগুলো বন্ধ থাকতো, কলেজ বা বিশ্ববিদ্যালয় তো খুলে দিতে পারতো। কলেজ বিশ্ববিদ্যালয় তো আসলে খুব গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে তো ইয়াং ছেলেপিলে, তাই না? তারা তো তাদের ইমিউনিটি পাওয়ারটা তো অনেক বেশি ছিল। এটা একটা দিক, কেন এটা করলো না? দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যদি বিষয়টা এটা, আপনারা দুজনই শিক্ষক, কিন্তু দুজন শিক্ষক আপনারা কিন্তু মান্থলি বেতন পাচ্ছেন। আপনি জানেন যে এদেশের শিক্ষা খাতে কিন্ডারগার্টেন স্কুলগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাইমারি স্কুলের যে অবস্থা আমরা দেখি, সেই প্রাইমারি স্কুল আমরা শুধু বলি যে সরকারের এই প্রাইমারি স্কুলের ইয়েটা হচ্ছে, ফরম্যাটটা হচ্ছে, আমরা নিউজিল্যান্ড ফরম্যাটে আমরা চালাচ্ছি, প্রাইমারি স্কুল চালাচ্ছি, কিন্তু প্রাইমারি স্কুলের রেজাল্ট, প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রী, তাদের অবস্থান, তাদের কথাবার্তা, তাদের মেধা, সবগুলা যখন আমরা দেখি তার চেয়ে অবশ্যই কিন্ডারগার্টেন স্কুলগুলার চেয়ে কমা। কিন্ডারগার্টেন স্কুলগুলো বন্ধ, সেখানে শিক্ষকরা খুব নমিনাল বেতন পায়, সেই নমিনাল বেতনটা এখন বন্ধ। গভর্নমেন্টের কি দেখভাল আছে এখানে কি প্রণোদনা আছে তাদের? ওরা কি করবে? রাষ্ট্রের সকল সেক্টরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং মৌলিক চাহিদা ইয়ে করা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব, তাই নয় কি? তাহলে এত বড় একটা জনগোষ্ঠী, তারা কিন্তু হাহাকার করছে। আমরা গণমাধ্যমের মানুষ হিসাবে আমরা তাদের কথা যখন শুনি চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। আপনি একজন শিক্ষক হিসাবে কিভাবে দেখেন? আপনার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলো, আমি যেটা বলছি, দুজনেই বেতন পাচ্ছেন না, সে তো অবশ্যই না। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আপনি বলেছেন, প্রশ্নটাও খুব প্রাসঙ্গিক একটি প্রশ্ন। আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে প্রাথমিক এই মুহূর্তে, মানে করোনাকালীনের আগের মুহূর্ত বা চলমান মুহূর্তেও যদি বলি, যে এই মুহূর্তে প্রাথমিক শিক্ষাটাকে এগিয়ে নিচ্ছে কিন্তু কিন্ডারগার্টেন। এটা আমরা স্বীকার করি বা না করি, তার কারণ আমি যতটুকু দেখেছি, বা আমি কেন, আপনারা সবাই মনে হয় এটা জানেন, যে আমাদের সমাজে যারা একটু সচেতন বাবা মা, তারা সবাই কিন্তু তাদের ছেলে মেয়েকে কিন্ডারগার্টেনে দেয়। এবং সেই কারণে প্রাইমারি স্কুলগুলো কিন্তু ইদানিং অনেকটা খুবই গরিব শ্রেণীর মানুষের ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা করছে। কিন্তু প্রসঙ্গ করবো একটি কথা কিন্তু বলতেই হয়, সেটি হলো যে প্রাইমারি স্কুলের শিক্ষকরা কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন এটা নিয়ে, এবং তাদের আপনি ট্রেনিং বলেন প্রতিনিয়ত সরকারের, এই আপনি নিউজিল্যান্ডের উদাহরণ দিলেন, সরকারের যাবতীয় ট্রেনিং শিক্ষা সংক্রান্ত সব কিন্তু প্রাইমারি স্কুলের শিক্ষকরা পাচ্ছে। সাথে সাথে ঠিক উল্টোটা কিন্তু আপনি কিন্ডারগার্টেনে পাবেন। এখন এই মুহূর্তে আমরা দেখছি যে অনেক খবরেও আমরা দেখেছি যে কিন্ডারগার্টেন অনেক স্কুল কিন্তু বন্ধ হয়ে গেছে, এবং কিছু কিছু স্কুল এখনো চলছে। তারা সাহসী ভূমিকা পালন করছে এইভাবে যে তারা কিছু, এই যে সরকার একটা নতুন একটি যে অ্যাসাইনমেন্টে, আমি ওই প্রসঙ্গটা নিয়েই কথাটা শুরু করতে চাই, বলতে চাই, সেটি হলো যে অ্যাসাইনমেন্টটা আসলে সরকারের যে উদ্দেশ্য, সেটি উদ্দেশ্যটা হচ্ছে এরকম যে আমার শিক্ষার্থী, দেশের শিক্ষার্থী, তারা অন্তত পক্ষে পড়ার মধ্যে থাক। এবং এটা কিন্তু অলরেডি কিন্তু একটা সিদ্ধান্ত সরকার নিয়েই নিচ্ছে। সেই সিদ্ধান্তটা কি? যে যারা যে ক্লাসে ছিল পরবর্তী ক্লাসে সেম রোল নিয়ে তারা কিন্তু থাকবে। এইটা কিন্তু তার পাস ফেল বা রোল বা কম বেশির কোনো সুযোগ কিন্তু এখানে নেই। শুধুমাত্র শিক্ষার্থীদের একটু ব্যস্ত রাখার জন্য এই কাজটা করা। সাথে সাথে এই কাজটি কিন্তু সরকার বলে দিয়েছে, শিক্ষার্থীদের কিন্তু স্কুলে যাওয়া বাধ্যতামূলক নয়। শিক্ষার্থীরা সে বাড়িতে থাকবে, অ্যাসাইনমেন্টটা রেডি করবে, তার অভিভাবকরা তারা এটা দেবে। এটা কিন্তু আমি ওই প্রসঙ্গটা টেনে একটু কথাটা যোগ করলাম আর কি। এখন আমি আপনার মূল প্রশ্নের আসি। এখন আমাদের কিন্ডারগার্টেনের যে সব শিক্ষকরা আছে তারা আসলেই মানবেতর জীবনযাপন করছে। কিছু প্রতিষ্ঠান হয়তো ভালো আছে, তারা নিজেরাই হয়তো বিভিন্ন কলা কৌশল বা তাদের মেধা দিয়ে তারা হয়তো স্টুডেন্টের কাছ থেকে, তারা অ্যাকচুয়ালি তাদের বেতনটা কিন্তু স্টুডেন্টের কাছ থেকেই আসে। সরকার সেখানে কোনো প্রণোদনা বা অন্য কোনো কিছু নেবার বা দেওয়ার সুযোগ সেখানে নাই। সেই ক্ষেত্রে সরকারের অবশ্যই এই ব্যাপারটাকে একটু গুরুত্ব দিয়ে দেখা উচিত। তার কারণ যে দেশের শিক্ষা আগাবে না, সে দেশের আপনি কোনো কিছু আগাতে পারবেন না। তার কারণ একটা আমি একটু উদাহরণ দিয়ে বলি, সম্ভবত কথাটি বলেছে এপিজে আবুল কালাম, আমরা জানি ভারতের প্রেসিডেন্ট ছিলেন,
উনি একটা কথা বলছেন যে একটি সমাজকে গড়ে গড়ে মানে দুর্নীতি এবং খুব ভালো মনের মানুষ যদি আমরা তৈরি করতে চাই, তাহলে অবশ্যই আমাকে 3টা শ্রেণীকে সচেতন হতে হবে। একটি হচ্ছে শিক্ষক, একটি হচ্ছে তার ওই ছাত্রের পিতা এবং মাতা। এখন পিতা মাতা আমরা সকলেই মনে করে সচেতন আছি, কিন্তু এই মুহূর্তে কিন্ডারগার্টেনের যেসব শিক্ষক তারা আসলেই যে অবস্থানে আছেন সেই জায়গায় থেকে আসলে তারা কতটুকু তাদের দায়িত্ব পালন করতে পারবেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাই এই জন্য আপনার এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে এটুকু কথা বলতে শেষ করতে চাই এইভাবে যে এই বিষয়টিতে সরকারের অবশ্যই একটি প্রণোদনা থাকা উচিত, এবং আশা করছি হয়তো সরকার এই বিষয়টি নিয়েও ভাবছেন। হয়তো আমরা অল্প দিনের মধ্যে নতুন কিছু শুনতে পাবো এই বিষয়ে। না, কিছু আপনার কিন্ডারগার্টেনকে প্রণোদনা ইতিমধ্যে কিন্তু দেওয়া হয়েছে। কি ধরনের প্রণোদনা, সেটা কতটুকু? অর্থনৈতিক প্রণোদনা, হয়তো তাদের সেই প্রণোদনার অর্থ দিয়ে হয়তো বড় কিছু করা সম্ভব না, সামান্য পরিমাণ। অন্যান্য পেশার মানুষও পেয়েছে। আমি বলছি পার্টিকুলারলি কোনো না, আলাদা কোনো পার্টিকুলারলি কোনো এখনো কোনো সিদ্ধান্ত আমরা জানি না। আমি আসবো রূপকের কাছে আসছি। রূপক, আপনি জানেন যে এই স্কুল বন্ধ থাকার কারণে বিশেষ করে মাধ্যমিক পর্যায়ে এই মেহেরপুর প্রতিদিনও একটা রিপোর্ট হয়েছিল, প্রায় 30% মেয়েদের 6 থেকে ক্লাস 10 পর্যন্ত সব মেয়েদের 30% মেয়েদের বিয়ে হয়ে গেছে, বাল্য বিয়ে। এই যে বাল্য বিয়ে হলো, আমার মেহেরপুর কিন্তু আবার বাল্য বিয়ে মুক্ত জেলা, তাই না, খাতা কলমে। সেই ক্ষেত্রে যে আমাদের যে আপনার মেহেরপুর প্রতিদিনের যে অনুসন্ধান, সেই অনুসন্ধান আমরা যখন রিপোর্টটা করলাম সেইটার ধারাবাহিকতা কি এখনো চলছে? না, এখনো চলছে। এটা কিন্তু বন্ধ হয়, রাইট, এটা এখনো চলছে। আর এটা বিশেষ করে মফস্বলের দিকে বেশি হচ্ছে, কারণ আমি নিজেও একজন বালিকা বিদ্যালয়ের শিক্ষক, সেই হিসাবেই আমি বলি। শুধু আমার স্কুলকে কেন্দ্র করে আমি বলছি না, আমি গোটা মেহেরপুর, কারণ যে ওই বাল্য বিয়ের যে অনুসন্ধানটা ওটা আমি আমার টিম সহ করেছিলাম। আমার বুড়িপোতা ইউনিয়ন, কুতুবপুর ইউনিয়ন, আমজুপি ইউনিয়ন, এই 3টা ইউনিয়নের উপর ভিত্তি করে। তো আমরা সেইখানে যতটুকু দেখেছি, ক্লাস 6-এরও মেয়ের পারিবারিকভাবে বিয়ে হয়েছে, এমনও রেকর্ড আমরা পেয়েছি 2-3টা। এবং 9ম শ্রেণী পর্যন্ত পৌঁছাইতে আপনার 30% মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। এটা পারিবারিকভাবে আপনার এর ভিতরে আছে, আবার তাদের নিজের ইচ্ছাতেও বিয়েটা হচ্ছে। কিন্তু খাতা কলমে যে বিষয়টা আপনি বললেন, খাতা কলমে আছে, কিন্তু আসলে যখন পরিবার যদি অসচেতন থাকে, সে যদি বিয়ে দিয়ে দেয়, সেই ক্ষেত্রে তো প্রশাসনের কিছু করা নেই। প্রশাসন তো এই বিষয়ে তৎপর। আমরা যখন যেমন বাল্য বিয়ের কথা শুনছি, পাশাপাশি আবার বাল্য বিয়ের অপরাধে কিন্তু আবার জরিমানা, এই কথাটাও আমরা শুনে আসছি। যদি এটা তাদের কানে যায়, হয়তো সেই ক্ষেত্রে ব্যবস্থা নিচ্ছে। আর বিশেষ করে আমরা যারা শিক্ষক আছি, এটা আমরা কিন্তু চেষ্টা করি, অভিভাবক সমাবেশ করি, কিন্তু এখন হয়তো সেটা করা সম্ভব হচ্ছে না। কিন্তু তারপরেও যারা আমাদের স্থানীয় যেসব শিক্ষকগুলারা আছে, তাদের কানে যদি এরকম কোনো ইনফরমেশন আসে, তারা কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। কিন্তু তারপরেও কিন্তু ঠেকানো যাচ্ছে না। এটা কিন্তু হতেই চলেছে, এখনো চলছে এটা। মনিরুল ইসলাম, আপনার কাছে একটু ভিন্ন জিজ্ঞাসা। এই শিক্ষা খাতে আমি আরেকটু কিছু কথা বলতে চাই। সেটা হলো, একটা রাষ্ট্রের অভ্যন্তরে যখন 3টা শ্রেণীর মানুষ তৈরি হয়, মানে শিক্ষা কাঠামোতে যখন 3টা শ্রেণী থাকে, একটা মাদ্রাসা শিক্ষা, একটা সাধারণ শিক্ষা এবং একটা ইংরেজি মিডিয়াম শিক্ষা, তাই না? আমি কথাটা তুলছি এই কারণেই, আমি যে কারণে কথা তুলছি আমি সে বিষয়ে পরে আসছি। সেটা হলো, 3টা ক্যাটাগরিতে যখন একটা ছোট থেকে মানুষ হচ্ছে, একটা শিশু যে জেনারেল লেভেলে পড়ছে, যে ইংরেজি মিডিয়াম পড়ছে এবং যে মাদ্রাসায় পড়ছে, 3জন একে অপরের প্রতিপক্ষ হিসাবে বেড়ে উঠছে। 3জনই একে অপরের প্রতিপক্ষ। যারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হচ্ছে তারা মনে করছে আমরা দ্বীনি এলেম কায়েম করে আমরা জাগতিক জীবন এবং পরজাগতিক জীবনের সবচেয়ে ভালো একটা চিন্তা করে আমরা আমাদের এই শিক্ষাটা গ্রহণ করছি। সাধারণ শিক্ষা যারা গ্রহণ করছে, তখন বলছে যে ও কিছু জানে না, বাড়ির সবচেয়ে কাঁচা ছেলেটা এবং অগা ছেলেটাকে মাদ্রাসায় দেওয়া হয়েছে। এবং ইংরেজি মিডিয়ামে যারা পড়ছে তারা মনে করছে যে আসলে এরা কোনো মানুষের পর্যায়ে পড়ে না, এরা সব ডাল হেডেড। আপনি একজন শিক্ষক হিসাবে, আপনিও আপনার বাড়ি মেহেরপুর, আপনিও মফস্বলের সকল বিষয়গুলো দেখেন, তাই না? আমরা যখন 3টা শ্রেণীকে দেখি, আমরা যখন রাস্তায় যাচ্ছে, একটা ছেলে ওয়াজ নসিহতের নামে তুলছে, চাঁদা তুলছে, বা মসজিদ নির্মাণের জন্য চাঁদা তুলছে, ছোট ছোট মাসুম বাচ্চা, তাদেরকে এই লাইনে কাজে লাগানো হচ্ছে। তার কিন্তু একটা মাইন্ডসেট তৈরি হচ্ছে ওই রকম ইয়ে করে। আপনি একজন শিক্ষক হিসেবে, আপনি সমাজ সচেতন মানুষ, আপনি কিভাবে দেখেন বিষয়টাকে?
আমি প্রথমে যে কথাটি বলি সেটা হচ্ছে যে তিনটা যে ক্যাটাগরিতে আমাদের দেশে আরও আছে, কারিগরি শিক্ষা আছে, সবগুলোই কিন্তু শিক্ষায় কথাটা কিন্তু জড়িত আছে। আর শিক্ষা কি, এটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। অ্যাকচুয়ালি আমরা কি আসলে শিক্ষিত? সুশিক্ষায় কি আমরা শিক্ষিত হলাম কিনা? শিক্ষা হচ্ছে সেটা, যদি সে কোনো কিছু শিখে যদি আমি আমার আচরণের পরিবর্তন করতে না পারি, তাহলে কিন্তু শিক্ষা এটাকে বলা যায় না। আমরা ইদানিং কেন বেশ কিছুদিন ধরে দেখছি যে আমাদের শুধু, আপনি তো তিনটা ক্যাটাগরিতে ভাগ করে বললেন, আমি তিনটাকে এক জায়গায় করেই বলছি যে এই তিনটা বিষয়, তিন ধরনের ছাত্র বা ছাত্রী বা শিক্ষার্থী যাই বলেন না কেন, তারা সকলেই কিন্তু একই জায়গায় অবস্থান করছে শিক্ষার ক্ষেত্রে, মানে সুশিক্ষা পাওয়ার ক্ষেত্রে। আমি ধর্মীয় শিক্ষা মাদ্রাসায় যারা শিক্ষা লাভ করছি, সেই জায়গাটার ক্ষেত্রে আমরা কিছু উগ্রতা আমরা কিছু দেখছি বা অন্যান্য ঘটনা কিন্তু ঘটছে। এই ক্ষেত্রে কিন্তু একটা কথা, খুব গুরুত্বপূর্ণ একটি কথা, সেই কথাটি হচ্ছে এরকম, ধর্মশিক্ষা যদি কেউ প্রকৃত ধর্মশিক্ষা শেখে তাহলে সে কিন্তু উদার হবে, আর প্রকৃত ধর্মশিক্ষা যদি না শেখে তাহলে সে উগ্র হবে। এখন সে যদি প্রকৃত শিক্ষা না শেখে, আমাদের শুধু যদি আমরা মনে করি যে আমরা আরও কিছু জানে না, আমি একদম পরকালে চলে যাব বা আরও অন্য কিছু হব বা আমি উন্নত জীবন পাচ্ছি, মানসিক একটা শান্তি সে হয়তো মনে মনে পেতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এটাতে সমাজের কোনো উপকার হবে না। একমুখী শিক্ষা নিয়ে কিন্তু এদেশে একটা আন্দোলন আছে। আন্দোলন তো অবশ্যই আছে, এবং অলরেডি একটা জেনারেল শিক্ষাতে একটা ঘটনা যেটা ঘটতে যাচ্ছে 22 সাল থেকে, যেটা আমরা দেখছি পেপার পত্রিকা, সেটি হচ্ছে যে আমরা সায়েন্স, আর্টস, কমার্স এটা আমরা মাধ্যমিক লেভেলে থাকবো না, এটা সম্পূর্ণ কি ইন্টারমিডিয়েট লেভেলে গিয়ে একবারে এটা হবে। হয়তো একদিন এরকমও আসবে যে আমাদের সমস্তটা, অ্যাকচুয়ালি মাদ্রাসা শিক্ষাতেও কিন্তু কওমি মাদ্রাসা বাদে একবার মাদ্রাসা শিক্ষাতেও কিন্তু বাংলা, ইংরাজি, অন্যান্য সকল বিষয় আছে। এখন সব কিছু মিলাই আমাদের দেশের মানুষ আমরা কতটুকু কি হলাম, আমরা কি জানলাম, কি শিখলাম, এবং শিখে আমি কতটুকু আমাকে পরিবর্তন করতে পারলাম। আমি ধরে নিই, আমি আমার কথা বলি, আমি 3-4টা কলেজে চাকরি করলাম। আমার শুরুটা ছিল কিন্তু ERB কলেজ। আমি এই ঘুরতে আমি এই মুহূর্তে রাজশাহী কলেজে আমার পোস্টিং। তো আমার এই যে 4-5টা কলেজ এবং বর্তমান যে কলেজ, এই কলেজ আমি যদি শিক্ষার ব্যাপারটাকে যদি চিন্তা করি, আকাশ পাতাল তফাৎ। আমাদের কলেজে আমি দেখি যে একটা ছেলে বা মেয়ের ক্ষমতা নেই যে একটা মোবাইল রাস্তা দিয়ে নিয়ে সে মানে কলেজ করিডোরে ঘুরে বেড়াবে। মোবাইল থাকে তাদের কাছে, কিন্তু এটা কিন্তু সম্ভব না। একটা ক্ষমতা নেই যে রাস্তায় একটি পাতা পড়েছে গাছের, বা একটা পাতা ছেঁড়ার, বা একটা কাগজ আমি ফেলে দিলাম, এটা কিন্তু ক্ষমতা নেই। কারণ এইটা তারা অভ্যস্ত, কলেজে ঢোকার পরপরই এই অভ্যস্তটা কিন্তু তার ভেতরে চলে আসে, না কাগজটা আমি হয় পকেটে রাখবো অথবা অসংখ্য ডাস্টবিন। ইন্ডিভিজুয়াল ক্যাম্পাসের শৃঙ্খলা। এখন এই শৃঙ্খলাটা তো আমাদের সব জায়গায় থাকা উচিত, চেষ্টা করা উচিত। আমাদের মেহেরপুরে কিন্তু এই শৃঙ্খলার জায়গাটা কিন্তু, আমি মেহেরপুরে নেই কথা বলি, সারা বাংলাদেশ তো আমরা জানি কি অবস্থা। মেহেরপুরে কিন্তু এই ব্যাপারটা কিন্তু একদমই নেই। আপনি সে মাদ্রাসা শিক্ষা বলেন, মেহেরপুর তো ইংলিশ মিডিয়ামের স্কুল সেভাবে নেই, বা আপনি সাধারণ শিক্ষা বলেন, সেখানেও কিন্তু এই বিষয়টা কিন্তু একদমই নেই। এখন আমি যেটা মূল ফোকাস আমার এই কথার মধ্যে, সেটি হচ্ছে যে আমাকে শিখবো, আমি যেটা জানবো, আমি সেটা আমি আমার জীবনে কাজে লাগাবো। সেইটা আমি আমার জীবনের পরিবর্তনের ক্ষেত্রে যদি আমি কাজে লাগাতে না পারি, তাহলে কিন্তু কোনো শিক্ষাই বলেন, আপনি মাদ্রাসা শিক্ষা বলেন, সাধারণ শিক্ষা বলেন, আর ইংলিশ মিডিয়াম শিক্ষা বলেন, কোনো জায়গায় খুব বেশি সামনের দিকে আগানোর কোনো সুযোগ আছে বলে, আমি যদি সমাজের মানুষই না হতে পারলাম, মানুষ যদি আমাকে এই মুহূর্তে আমি যদি চিন্তা করি আমি একজন শিক্ষক মানুষ, আমি খুব সে হোমলো তোমরা একটা মোটরসাইকেল চড়ে আমি ঘুরে বেড়াচ্ছি, এইটা দেখে কিন্তু আমাকে মানুষ মনে হয় না খুব শিক্ষক হিসেবে আমাকে নেবে। তাহলে আমি যখন শিক্ষকতা করছি তখন আমাকে কিন্তু সেরকম একটা জায়গায় কিন্তু অবস্থান করা হচ্ছে। সেইভাবে একজন ছাত্র যে হবে, সেই ছাত্রটাকে সে কিন্তু তাকে বুঝতে হবে যে আমি ছাত্র, তার মানে কি যে অশিক্ষিত, তার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্যটা তৈরি হচ্ছে। আমি একটু সম্পূরক কথা, হ্যাঁ, অবশ্যই। সেক্ষেত্রে যদি আপনাকে বলি, আমি 3টা শ্রেণী যেভাবে 3টা জায়গায় মানুষ হচ্ছে, সেক্ষেত্রে আমাদের এখানে যারা এটাকে সমন্বয় করার কথা, যারা রাষ্ট্র পরিচালনা করেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতারা, তিনারা তো আসলে 3টা শ্রেণীকে সুবিধা মতো ভাবে 3ভাবে ব্যবহার করছেন। যখন যেটা মনে হচ্ছে তখন দেখা যাচ্ছে যে ধর্মীয় গোষ্ঠীকে একভাবে ব্যবহার করছেন, কখনো প্রগতিশীল যারা তাদের আধিক্য যখন ওনারা দেখছেন তখন উনি নিজেও খুব প্রগতিশীল চিন্তার ধারক বাহক হচ্ছেন, আবার আমরা ঠিক উল্টা দিকে যারা দাঁড়িয়ে আছে তাদের পক্ষেও কথা বলতে দেখছি। তাহলে সমন্বয় যারা করবেন, এই সমন্বয়হীনতা তো নিশ্চয়ই আছে, নচেত সমাজে এই ধরনের অস্থিরতা থাকবেই বা কেন? অবশ্যই সেটি আরেকটি, হ্যাঁ অবশ্যই আছে। আমি একটু আপনারা অনেক সিনিয়র মানুষ, আপনাদের হয়তো মনে আছে যে 71-এর আগ পর্যন্ত আমাদের কিন্তু দেশ একরকম ছিল,
আমরা যখন স্বাধীন হলাম 16 ডিসেম্বর, আমরা স্বাধীনতার মাসে আজকে আমরা বসেছি, আজকে 12 তারিখ। আমরা স্বাধীনতার পরে আমরা 90 পর্যন্ত মোটামুটি একটা জায়গায় ছিলাম, কিন্তু 90-এর পরে কিন্তু এই ঘটনাটা কিন্তু ঘটছে। সেই ঘটনাটা কি, যে আমরা এইটাকে কিন্তু ব্যবহার করছি, ধর্মকে ব্যবহার করছি, আমরা বাম রাজনীতি ব্যবহার করছি, বা আমরা যেখানে যে সুবিধাটা পাচ্ছি আমরা কিন্তু সেটা কিন্তু ব্যবহার করছি। মূলত আমি ওই প্রসঙ্গটা ওইটা টেনে আবার কথাটা আমি বলতে চাই, আমি যদি ছোট থেকে যেভাবে বড় হব, আমি ছোট থেকে যে প্রতিষ্ঠান বলেন আমার পিতামাতার কাছ থেকে যেটা আমি শিখবো, সেইটা যদি আমি বড় হয়ে আমার ভিতরে যদি ছোট থেকে ধারণ লালন না করতে পারি, তাহলে কিন্তু আমি যেখানে যাই না কেন, সে রাজনীতি করি, সমাজনীতি করি, আমি প্রশাসনে যাই বা শিক্ষা ক্যাডারে যাই, আমি যেখানে যাই না কেন, আমার পরিস্থিতি খুব বেশি আমার দ্বারা বেশি পরিবর্তন হবে বলে আমার কাছে মনে হয় না। রাইট। রূপক, আপনার কাছে আসবে একটু ভিন্ন কথা নিয়ে। ভিন্ন কথাটা বলতে এরকম, আপনি যেমন আপনার শিক্ষক হিসাবে আপনাকে আমি পরিচয় করায় দিচ্ছি, আপনি অবশ্যই একজন প্রফেশনাল সাংবাদিক। আমি একটা বিষয়ে জানতে চাইব, সেটা হলো আমরা বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠানগুলো যেগুলা নন এমপিও ছিল, এমপিও হলো, এমপিও হওয়ার ক্ষেত্রে আপনারা যে সমস্ত কাগজপত্রগুলো জমা দিলেন, আপনাদের A to Z একাডেমিক সার্টিফিকেট থেকে শুরু করে মানে যা যা সার্টিফিকেট লাগে, যা যা লাগে, এইগুলো দেওয়ার পরে আমরা প্রতিটা স্কুলে, আমি যদি এইভাবে বলি, যে স্কুলেই আমরা অনুসন্ধান চালিয়েছি না কেন, সেখানে আমরা সার্টিফিকেটের জালিয়াতি দেখেছি। বিএডের সার্টিফিকেট জালিয়াতি, নচেত তার কম্পিউটার ক্যাটাগরিতে যে সমস্ত শিক্ষকগুলো আছে তাদের সার্টিফিকেটের জালিয়াতি, ওই যারা সুপ্রিনটেন্ডেন্ট হিসাবে দায়িত্ব পালন করছে মাদ্রাসায়, তাদের যে আঙ্গিকে যে সমমানের যে সার্টিফিকেটগুলা মাদ্রাসা লেভেলে, সেখানে সার্টিফিকেট জালিয়াতি। আমি এই প্রশ্নটা আপনার কাছে উত্থাপন করছি মূলত এ কারণেই যে এই সার্টিফিকেটগুলো দেওয়ার পরে আপনি এমপিওভুক্ত কিভাবে হলেন? এই দায়টা মূলত টাকা দিয়ে মিট আপ হলো, না আপনি একজন আপনার অভিজ্ঞতা থেকে এই সার্টিফিকেটগুলো কিভাবে জায়েজ করলো? আসলে এই ডিপার্টমেন্ট, শিক্ষা ডিপার্টমেন্ট, এখানে কি আছে একটু যদি আপনার অনুসন্ধান থাকে একটু বলবেন। না, আসলে যদি আপনি যেটা বলছেন যে জাল সার্টিফিকেটে সে আপনার এমপিও ভুক্ত হয়েছে, এরকম ঘটনা কিন্তু আছে। ইতিমধ্যেই এই ধরনের শিক্ষকদের বহিষ্কারও করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে, যদি তাদের প্রমাণিত যদি হয় যে জাল সার্টিফিকেট দিয়ে সে শিক্ষকতা করছে কিংবা এমপিও ভুক্ত হয়েছে। তো আমাদের অনুসন্ধানে এই ধরনের যে নতুন যে এমপিও গুলো হলো, এক ঢালাওভাবে যে বেশ কিছু প্রতিষ্ঠান সরকারের পরবর্তী নির্দেশে যে এমপিও ভুক্ত হলো, এইখানে এই ধরনের সুযোগ তো থাকার কথাই না। যদি কোনো ক্ষেত্রে হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই আমি বলবো, প্রথমত দায়ী সেই নিজে শিক্ষক, দ্বিতীয়ত দায়ী সেই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, কারণ এই কাজগুলো কিন্তু ওনার হাত দিয়ে হয়ে থাকে। তারপরে এটা যে আমাদের খুলনা অফিস যে এটা দেখে, আঞ্চলিক বিভাগে যে অফিসটা শিক্ষার ক্ষেত্রে, ওই অফিস অসাধু কর্মকর্তাদের দ্বারা হয়তো এটা কোনোভাবে হয়ে গেছে। তবে হ্যাঁ, যখন এটা ভেরিফাই জন্য আসবে একাডেমিকভাবে, যখন যে এটা ধরা পড়ে, অবশ্যই তাকে শাস্তি পেতে হবে। এখানে সে আজীবন যা চাকরি করে যাবে এরকম কোনো সুযোগ নেই। মানে ধরা পড়ার আগে সে ফেরেস্তা, ধরা পড়ার পরে চোর, ধরা পড়ার পরে চোর, এরকম কিন্তু অহরহ না, আছে কিছু হয়তো বা গুটি কয়েক। কিন্তু যারা আসলে অরিজিনালি যাদের সার্টিফিকেট শো করা, এটা কিন্তু অনলাইনের মাধ্যমে আমাদের সাবমিট করতে হয়েছে, এটা কয়েকটা ধাপে ধাপে কিন্তু খুলনা পর্যন্ত যায়, তারপরে আমরা এমপিও কোড পেয়েছি, ইন্ডেক্স নাম্বার পেয়েছি। এই ধাপে ধাপে কিন্তু যখন হয়ে আসছে, সে আপনি দেখেন হয়তো প্রতিটা ধাপে কিন্তু সে অসাধুভাবে, অসৎ উপায়ে কিন্তু সে পার করেছে। এটা এই সংখ্যাটা খুব নগণ্য। এটার একটা সময় যখন ধরা পড়ে তখন তো তাদের আসলে যে টাকা পয়সা গভর্নমেন্টের কাছ থেকে নেয়, বেতন ভাতা সব তো ফেরত দিতে হয় তাদেরকে। আসলে সরকারি যে সিস্টেমগুলো আছে, সেই আইন তো আছে অনেক, কিন্তু সেই আইনের এটা নির্ভর করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপর, হায়ার অথরিটির উপর। সে কেমন ব্যবস্থা নেবে, তার সেই শিক্ষকের উপরে কেমন ব্যবস্থা নেবে, কেমন পদক্ষেপ সে গ্রহণ করতে পারবে, সেটার উপর নির্ভর করবে। এখন মনে করেন যে অপরাধ করেও অনেক ক্ষেত্রে কিন্তু মাপ পেয়ে যাচ্ছে, অনেক কিছু আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। দৃশ্যমান অন্যায় অপরাধ চোখে আঙুল দিয়ে দেখা দেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও ব্যবস্থা নেই। কিন্তু আমি এই জায়গায় একটু মনিরুল ইসলামের কাছে যাব, তার কারণ মনিরুল ইসলাম, আপনি ইতিমধ্যে বলেছেন আপনি বেশ কয়েকটা কলেজে চাকরি করেছেন, এবং আপনি আপনার যে কলেজে চাকরি করার অভিজ্ঞতা, এবং সর্বশেষ আপনি রাজশাহী কলেজের মতো একটা ইতিহাস খ্যাত একটা কলেজে আপনি শিক্ষকতা করছেন। আপনার এই লাইনের কিছু
ইয়ে আছে যে এটাকে কিভাবে ম্যানেজমেন্টটা কিভাবে করতে হয় সে ব্যাপারে আপনার একটা ধারণা আছে। আমার প্রশ্নটা হচ্ছে, আমি আপনার কাছ থেকে শুনতে চাই এ কারণেই, অনেক অনুসন্ধানে আমরা এই যে সার্টিফিকেটগুলো 2 নম্বর এদের ইয়ে শুনলাম, পাশাপাশি একটা হেডমাস্টার নানান দুর্নীতির সাথে সম্পৃক্ত, তার ডিপার্টমেন্ট এই স্কুলকে কেন্দ্র করে, সেই এমপিও থেকে শুরু করে এমপিও পরবর্তী অনেক ক্ষেত্রে, আমি যেমন একটা স্কুলের কথা যদি বলি, 5টা বিএড টিচার আছে সেখানে, 5টা, এই 5টা বিএড টিচারের সার্টিফিকেট জাল। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আমি বিএড, আমি স্কুলটার নাম বলছি না, তবে 5টা বিএড, এটা নিয়ে নিউজ হবে, 5টা বিএডের শিক্ষকের যে বিএড সার্টিফিকেট, সেই বিএড সার্টিফিকেটটা জাল। আপনি বলেন তো যে এছাড়াও অনেক কিছু সাংবাদিকরা তার অনুসন্ধানী তথ্যপাথ্য নিয়ে রিপোর্ট করার পরেও কেন আপনার দৃশ্যমান কোনো ব্যবস্থা সংশ্লিষ্ট বিভাগ নেয় না, বা এই কাজ নিতে দেরি হয় কেন? আসলে ঘটনাটা যদি আপনার জানা থাকে। হ্যাঁ, আমি একটু আপনার প্রথমে যে নিবন্ধনের জাল সার্টিফিকেট বা অন্যান্য জাল সার্টিফিকেট নিয়ে যে প্রশ্নটা আপনি করেছিলেন আমাদের শ্রদ্ধাভাজন আমাদের পাশের ভাইকে রূপককে, আমি সেটা নিয়ে থেকেই শুরু করি। জি। সেটা হলো যে অ্যাকচুয়ালি নিবন্ধনের কথাটা একটু বলি। নিবন্ধন শুরু হয় 2005 সাল থেকে, এবং 2005 সাল থেকে 2000 মোটামুটি আপনি 14-15 সাল পর্যন্ত এটা অ্যাকচুয়ালি ছিল ম্যানুয়ালি এমপিও সিস্টেমটা। এবং সার্টিফিকেট, আপনি জাল সার্টিফিকেট এবং অরিজিনাল সার্টিফিকেট আপনি যদি দেখেন, আপনার সাধ্য নয় যে এটি আসলে জাল, বা আপনি খালি চোখে এটা বোঝার কোনো সুযোগ নাই। কিন্তু বর্তমানে এই যে যে এমপিও ভুক্তিগুলো বিশেষ করে নিবন্ধনের ক্ষেত্রে হয়ে গেছে, সেইগুলো তখন ম্যানুয়ালি সেই এমপিওগুলো হতো। ডিজি অফিসে আমরা কাগজ জমা দিতাম, ডিজি অফিসে কোনো যাচাই বাছাইয়ের কোনো সুযোগ ছিল না। তারা ওই দেখতো যে মোহাম্মদ মনিরুল ইসলাম নিবন্ধনে পাশ করেছে, আমি কাগজ দিলাম, আমার সব ঠিক আছে, করে দিল। কিন্তু এই মুহূর্তে আপনি যে সালেরই সার্টিফিকেট দেন না কেন, আপনি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে আমি মনিরুল ইসলাম যদি জাল থাকে, তাহলে এই সার্টিফিকেটটা যখন আমার ওই দেবে, দেখা যাবে চিটাগাঙ্গের একটা মেয়ের নাম উঠবে, না হয়তো কক্সবাজারের একটা ছেলের নাম উঠবে, কোনো না কোনো মানুষের কিন্তু এটা একটা সার্টিফিকেট। তো এইটা এখন আর সম্ভব না। এটা 100 ম্যানুয়ালি যখন আমাদের এমপিও ভুক্তিগুলো ছিল, এমপিওগুলো হতো, ইন্ডিভিজুয়াল হোক প্রতিষ্ঠান হোক সবগুলোই, তখন সেটা সম্ভব ছিল, এখন এটা সম্ভব না। এখন আপনি যে কথাটা বলছেন যে বিএডের একটি স্কুলে 5টা টিচারের তাদের জাল সার্টিফিকেট, সাধারণত বিএডের সার্টিফিকেট দেয় হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়, সাথে সাথে দেয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, কিছু বিশ্ববিদ্যালয় যেমন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়, অনেক বেশ কিছু বিশ্ববিদ্যালয়গুলোও এখন দেয়। আমাদের এলাকায় শান্তা মারিয়মের সার্টিফিকেট প্রচুর। আচ্ছা, শান্তা মারিয়ামের সার্টিফিকেট যেটা প্রচুর ছিল, সরকারের এখানে একটা সিদ্ধান্ত ছিল কিন্তু, যে শান্তা মারিয়াম থেকে যারা সার্টিফিকেট নিয়েছে তাদের একটা টাইম ফ্রেম দেওয়া ছিল, যে এই টাইম পর্যন্ত তারা এই সার্টিফিকেট, যেহেতু তাদের নিয়োগ হয়েছে, সরকার একটা মানবিক দিক কিন্তু চিন্তা করে এই কাজটা করেছিল, যে এই 3 বছর বা 4 বছর এই পর্যন্ত সে থাকবে, সে সমপরিমাণ ওই সার্টিফিকেট সে একটা বৈধ বিশ্ববিদ্যালয় থেকে সে তাকে অর্জন করতে হবে। যারা করতে পারেনি তারা কিন্তু অলরেডি বেশ কিছু চাকরি চলে গেছে। এখন আপনি বলছেন যে এত জাল সার্টিফিকেট থাকার পরেও কেন এদের চাকরি যায় না, বা অর্থ ফেরত বা ইত্যাদি বিষয়গুলো থাকে। এখন এই সমস্ত বিষয়, মনে করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান হচ্ছে কিন্তু সভাপতি, এবং বেসরকারি গভর্নিং বডি বলে স্কুল কমিটির যেটা থাকে, এই যে কমিটি, এটা এত ক্ষমতাবান আপনি চিন্তাই করতে পারবেন না। সমস্ত কিছু ক্ষমতা এদের হাতে। এখন মনে করেন মেহেরপুরের জেলা প্রশাসককে বা আপনি ওনাকে একটা অভিযোগ দিলেন, বা আপনি অনুসন্ধান করে আপনি পেয়ে গেলেন, এদের কিন্তু কোনো সাধ্য নাই যে একে চাকরি থেকে সরানো, অপসারণ করা। যে মাত্রা হয়ে আসেন না কেন, আপনাকে এই গভর্নিং বডিকেই আপনাকে প্লেস করতে হবে। গভর্নিং বডি যেটা মনে করবে, বা কার্যনির্বাহী কমিটি থাকে স্কুলের, এরা যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত। এখন এই মুহূর্তে আমার ধারণা, যতটুকু আমি যেগুলো দেখছি, মোটামুটি আমার মেহেরপুরের আশেপাশে যেগুলো আমার অভিজ্ঞতা, তাতে কমিটিগুলো অনেক সজাগ। তার কারণ এগুলো আমি জানি, আমি নাম প্রকাশে অনিচ্ছুক, মেহেরপুরের একটি প্রতিষ্ঠানের প্রধান এবং সভাপতিকে অলরেডি হাইকোর্টে নিয়ে দাঁড় করা যাচ্ছিল কিন্তু এইরকম একটি ঘটনাকে কেন্দ্র করে। তো যে কারণে এখন আপনার এই জাল সার্টিফিকেটগুলো বের হচ্ছে এখন, কিন্তু নিয়োগ কিন্তু পূর্বে যে সময় নিয়োগগুলো হয়েছে সেগুলো আসলে প্রতিষ্ঠান প্রধানেরও তেমন কিছু করা না, জেনে থাকুক বা না জেনে করুক, আসলে করার তেমন কিছু ছিল না। কিন্তু এই মুহূর্তে আমার ধারণা আর কখনো এটা সম্ভব না তাকে এমপিও পর্যন্ত যাওয়ার।
তার আগেই সে মানে তার সার্টিফিকেট যে সার্টিফিকেট জাল এটা বের হয়ে যাবে। আচ্ছা, যেটা বললেন আপনি শান্তামারিয়ামের ওই সার্টিফিকেটগুলা, ওইটার এন্ট্রিতে উচ্চ আদালতের রায়টা ছিল মূলত যে আপনি এই সার্টিফিকেটের এন্ট্রিতে এই সমমানের পরীক্ষায় আপনাকে কোনো কনসার্ন জায়গা থেকে এটা করতে হবে, তাই তো? মানে সরকারের ওখানে অনুমোদিত আরেকটা কথা ছিল যে সম্ভবত আমার যতটুকু মনে পড়ে 2010 সাল পর্যন্ত যে সার্টিফিকেটগুলো অর্জন হয়ে গেছে, সম্ভবত 7 সাল পর্যন্ত, 7 বা আমি যাকে এই মুহূর্তে মনে পড়ছে না, তো ওই পর্যন্ত যারা ওই সার্টিফিকেটটা বৈধ করেছে, তার পরবর্তীতে যাদের সার্টিফিকেট আছে তাদের ক্ষেত্রে এই কাজটা কিন্তু করা হয়েছে। বিশেষ করে আমাদের এই অঞ্চলে সব অঞ্চলে এটা আছে, এই যে লাইব্রেরিয়ান, সহকারী লাইব্রেরিয়ানের জন্য একটা লাইব্রেরিয়ান ডিপ্লোমা কোর্স যেটি ছিল, সেই ডিপ্লোমা কোর্সটি কিন্তু যারা নিয়োগ পেয়েছিল অসংখ্য নিয়োগ পেয়েছে, কিন্তু যেহেতু মাধ্যমিক এটা ছিল না যে সহকারী লাইব্রেরিয়ান পোস্টে, যখন পোস্ট ক্রিয়েট হলো তখন অসংখ্য কিন্তু এই শান্তামরিয়ামের সার্টিফিকেট নিয়ে কিন্তু সবাই এতে প্রতিষ্ঠানে ঢুকেছে, তাদেরকে এই সুযোগটা কিন্তু দেওয়া হয়েছে যে 3 বছর পর্যন্ত এরকম যে তারা যেন বৈধ সার্টিফিকেট অর্জন করে, তাহলে তাদের যখন এমপিও হয়েছে, কিন্তু এমপিও হওয়ার ক্ষেত্রে তাদের এক ধাপ অবলম্বন করা করেই কিন্তু তাদেরকে এমপিও করা, যত মানে তার যে স্কিল হওয়ার কথা সেই স্কিলও কিন্তু তাকে সরকার বেতন দেয়। এই ফ্র্যাকশনটা কি, মানে যাদের বিএড নাই তাদের স্কেলটা হচ্ছে 12,000 প্লাস, 12,000 প্লাস, 13,000 মতো, তাই না? 13,000, 12,000 প্লাস। আর যাদের বিএড আছে তাদের 16,000। সেখানে আর্থিক বিষয়টা উঁচু নিচু তো আছেই, তাই না? অবশ্যই আছে। এবং সরকারের এই ক্ষেত্রে একটা বিষয়ও আছে যে যদি কোনো ব্যক্তি তার নির্দিষ্ট যোগ্যতা, যদি যে পোস্টে সে নিয়োগ আছে বা যে পোস্টে নিয়োগ প্রার্থী, সেই পোস্টের জন্য তার যদি নির্দিষ্ট, যেমন আমাদের কলেজ সরকারিকরণের ক্ষেত্রে যে ঘটনা ঘটে, একটা উদাহরণ দিই, সেখানে একজনের তার যে পদে তার নিয়োগ আছে ওই পদের জন্য সরকারি নীতিমালায় তার কিন্তু যথেষ্ট যোগ্যতা নয়, সেই জন্য তাকে একদম নিচেই তাকে কিন্তু সরকার মানবিক কারণে নিয়োগ দিয়েছে। এই ঘটনাগুলো কিন্তু আছে। কিন্তু আপনি যেভাবে বলছেন যে একটা প্রতিষ্ঠানের সভাপতি এবং প্রধান শিক্ষক তারা হচ্ছেন অল ইন অল, তো তাদের তো সকল কার্যক্রম তো আসলে শিক্ষা বিভাগের অফিস থেকেই তো সেটা করে নিতে হয়, তাই না? অবশ্যই। অনুমোদন তো তারা দেয় না, তাদের দেও যে সমস্ত মানে যে কাগজপত্র সেটার অনুমোদন দেয় কনসার্ন শিক্ষা বিভাগ, তাই তো? আমি যদি বলি উপজেলা শিক্ষা অফিস, সেই শিক্ষা অফিস কি ধরনের কাগজপত্র যাচাই বাছাই করলো যে সেটার এই ধরনের মানে জাল সার্টিফিকেটগুলা সেখানে ইনপুট হলো? না, এই যে আমার 2005 সালের যারা নিয়োগ বলছেন যে শান্তামারিয়ামের সার্টিফিকেট 2007 সাল তার আগ পর্যন্ত বৈধ করেছে। আপনি দেখেন, যদি আমার কাছে আমার ধারণা থেকে বলছি, যদি কোনো এই প্রতিষ্ঠানে যদি 5-7 জন এই ধরনের কোনো জাল সার্টিফিকেট, আপনার বাসায় জাল সার্টিফিকেট দিয়ে যদি বিভক্ত হয়ে থাকে, তাহলে তার নিয়োগটা অবশ্যই হয়তো 4 থেকে 5 সালের ভিতরে। এই ধরনের কোনো শিক্ষকের ক্ষেত্রে সেটা করতে পারে। তো এই বিষয়ে আপনার উপজেলা শিক্ষা অফিস বলেন, জেলা শিক্ষা অফিস বলেন এবং খুলনা ডিসি অফিস বলেন, এটা তো তারা বুঝতে পারবে না ওই সার্টিফিকেটটা কত সালের, এটা তো ধরার কোনো তখন আর কোনো সুযোগ। এমপিওর যে মানে বিএড সার্টিফিকেট, এমপিওর যে সিস্টেমটা, বর্তমানে যে সিস্টেমটা, এটা তো বেশ কয়েক বছর, মানে 2-3 বছরের মানে হয়েছে, চালু হয়েছে, যে উপজেলায় আমি পাঠাবো, উপজেলায় থেকে অনলাইনে যাবে জেলায়, জেলা থেকে যাবে বিভাগে, বিভাগ যখন এটা যাচাই বাছাই করে তার যখন এমপিওর সব কিছুর অনুমোদন অন্তত মানে এর থেকে হয়, বিভাগ থেকে হয়, বিভাগ তখন ঢাকাতে এটা অধিদপ্তরে পাঠাবে তাদের কম্পিউটার সেলে, ওখানে আবার একটা মিটিং হবে, এগুলো নিয়ে মিটিং হয়ে সেটা অনুমোদন হবে। তবে এই মুহূর্তে যেগুলো আপনি পাবেন, আমার মানে ধারণা এটাই, আমি জেনে বুঝেই বলছি যে যতগুলো আপনি জাল পাবেন, এটা 2013-14 সালের আগেরগুলো পাবেন আপনি, তারপরেরগুলো আপনি পাবেন না। তারপরে খুব যদি হয়ে থাকে খুবই সূক্ষ্মভাবে সেটা হচ্ছে, সেটা আসলে বের হয়ে যাওয়া খুব কঠিন। তার কারণে আমাদের উপজেলাতে এই মুহূর্তে জাল সার্টিফিকেট শনাক্তকরণের ব্যবস্থা আছে, জেলাতেও আছে। আপনি সফটওয়্যারে যাবেন, আপনার রোল নম্বরটা দেবেন, সে জাতীয় বিশ্ববিদ্যালয় বলেন আর যেখানেই বলেন, সঙ্গে সঙ্গে এটা আপনার সার্টিফিকেট কিনা বের হয়ে যায়। মনিরুল ইসলাম, আপনাকে আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। মেহেরপুর প্রতিদিনের অনুসন্ধানী রিপোর্ট, মেহেরপুর সদর উপজেলার বর্ষিবাড়ি মাধ্যমিক বিদ্যালয়, সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নিয়ে সিরিজ নিউজ হয়েছে। সেই সিরিজ নিউজে তার ওয়াইফ সেই স্কুলের সহকারী শিক্ষক হিসাবে তার নাম হচ্ছে নার্গিস খাতুন। এমপিও রাগ দিয়ে উপজেলা শিক্ষা অফিসারের স্বাক্ষর হচ্ছে 3 জায়গায়। কিভাবে স্বাক্ষর করছে? একটা জায়গায় আছে নার্গিস খাতুন, আচ্ছা, আর একটা জায়গায় আছে নার্গিস পারভিন, আর একটা জায়গায় আছে নার্গিস আক্তার। উপজেলা শিক্ষা অফিসার 3টা জায়গায় স্বাক্ষর করছে। উপজেলা শিক্ষা অফিসারের নাম হচ্ছে
বিনয় কুমার চাকি, তিনি এখান থেকে ট্রান্সফার হয়ে গেছেন। আমি বলছি এই আবুল কালাম আজাদের মতো স্খলিত মানুষরা, এক আবুল কালাম আজাদ তৈরি হয়নি। অবশ্যই এখানে আমার উপজেলা শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিস দায়ী, আমার খুলনা অফিস দায়ী। এদের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের মধ্যে দিয়ে তারা এই সমস্ত অপকর্মগুলো করেছে। আপনি যে কথাটা বলছেন খুবই সত্যি কথা, এবং এইটা একদম জেনে বুঝে করেছে এটা। এবং এটা যদি উপজেলা থেকে, তো প্রথম কাজটা উপজেলায় হয়, এবং উপজেলা জেলা বলেন, এটা আপনি একটা বলছেন সিন্ডিকেটের মাধ্যমে, এটা যেই স্বাক্ষরটা করে থাকুক না কেন, মানে যাদের যাদের স্বাক্ষর লাগে প্রত্যেকেই এটা জেনে বুঝে করেছে। হ্যাঁ, কেউ না জেনে করেনি, এরকম না। আমি আজ কথাটা কেন বলছি, যে 12-13 সালের আগ পর্যন্ত, অর্থাৎ 14 সাল 15 সালের আগ পর্যন্ত অনেক ছিল যে আমি না জেনে, মানে আমার ওই বিষয় সম্পর্কে কোনো ধারণা নেই, তার আমার সুযোগ ছিল না। কিন্তু এই মুহূর্তে কিন্তু সুযোগ নেই, এই কথা আমি মানে আন্দাজে আমি বলে দিলাম, এটা এই সুযোগটা কিন্তু এখন নাই। এই মুহূর্তে যে স্বাক্ষর, যাদের স্বাক্ষর করার এখতিয়ার আছে, যে আপনি উপজেলা বলেন, জেলা বলেন, খুলনা অধিদপ্তর বলেন, আঞ্চলিক অফিস বলেন, প্রত্যেকেই এটা জেনে বুঝে করেছে। শুধু তাই না, কি দুঃখজনক, কয়েকদিন আগে ওই গ্রামবাসী তার বিরুদ্ধে, আমি দেখেছি, তার বিরুদ্ধে নিউজে করেছে, মানববন্ধন করেছে এবং তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে, শিক্ষা প্রতিষ্ঠানে যেতে দেয় না। সেখানে সাবেক ছাত্ররা কি বলছে জানেন? 11 সাবজেক্টে ফেল করিয়েছে। 11 সাবজেক্টে ফেল করানোর পরে তার কাছ থেকে 11,000 টাকা চেয়েছে। একজনকে 8 সাবজেক্টে ফেল করিয়েছে, পার সাবজেক্ট 1,000 টাকা। 5 সাবজেক্টে ফেল করেছে, পার সাবজেক্ট 1,000 টাকা। ওখানে ছাত্ররা বক্তৃতা, মানে তারা দুঃখ করে বলছে যে 11,000 টাকার যে ছাত্রটা তাকে ক্লেম করেছে যে 11,000 টাকা দিতে হবে, সে খুব কষ্ট করে 8,000 টাকা দিছে। আর একজন 5,000 টাকার যে, সে 5,000 টাকা সে দিতে পারেনি, 200 টাকা হাতে পায়ে চেপে ধরে 4800 টাকায় মিট আপ করেছে। আর একটা ছেলে 3,000 টাকা, সেই ছেলেটা বাইরে কোনো একটা জায়গায় গিয়ে রাজমিস্ত্রির জোগালি খাটছে, লেবার দিয়েছে। তার কারণ তার অকৃতকার্যের এই খবরটা তার অভিভাবককে বলতে পারিনি, সেইখান থেকে লেবার দিয়ে সেই টাকা সংগ্রহ করে এনে সেই প্রধান শিক্ষক, তথাকথিত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের হাতে দিয়েছে। তারা সেখানে স্টেট বক্তৃতা করেছে। আপনি ভাবতে পারেন, এত কিছুর পর আমার মেহেরপুর উপজেলা শিক্ষা অফিস, আমার মেহেরপুর জেলা শিক্ষা অফিস এবং খুলনার উপপরিচালকের অফিস এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। কিভাবে দেখবেন বিষয়টাকে আপনি? না, এটা তো অ্যাকচুয়ালি খুব এক কথায় উত্তর, যে একজন শিক্ষক বা প্রধান শিক্ষক এই ধরনের কাজের সাথে যখন যুক্ত আছে, আসলে তার ঠিক শিক্ষক বলা যাবে না। প্রথম কথা হচ্ছে এটা, আমার উত্তরটা অনেকটা এরকম, কারণ শিক্ষক যদি উনি হয়ে থাকেন, তাহলে উনি এই ধরনের কাজ কখনোই করতে পারেন না। হি ইজ অলসো মার্ডার কেসের আসামি। সেটা হতে পারে। এখন ঘটনা তো উনি যে কাজটা করেছেন, এক্ষেত্রে শিক্ষকের, আমরা যে আজকে কথা বলছি এখানে, নিজেকে কিছুটা হলেও শিক্ষক মাঝে মাঝে মনে করি, তা আজকে নিজেকেও মনে হচ্ছে যে না, আমরা নিজেরাও মনে হয় খুব অপরাধী হয়ে গেলাম, ব্যাপারটা এরকম। তো এই ধরনের মানুষ যখন আসবে, আমি শিক্ষকের দুটো কথা বলি। কিছু মানুষ জন্মগতভাবে শিক্ষক হয়ে আসে, খুব সংখ্যা তাদের খুবই কম, খুবই কম। আর কিছু মানুষ চাকরি পাওয়ার পরে কিন্তু শিক্ষক হয়। যেমন আমি আমার কথা যদি বলি, যে আমরা চেষ্টা করেছি, আমরা পূর্বে কি ছিলাম না ছিলাম সেটা আমি টেনে আনছি না, কিন্তু আমরা যখন চাকরিতে ঢুকলাম তখন আমাকে কিন্তু প্রতিদিন পড়াশোনা করে কিন্তু আমাকে ক্লাসে যেতে হতো, এবং এখনও সেই কাজটা কিন্তু আমরা অব্যাহত চলছে, কিন্তু চলমান। তো এই বিষয়টা যদি আমাদের মধ্যে যদি না থাকে, আমার দ্বারা মানুষ, আমাকে দ্বারা এই যে আগামী দিনের ভবিষ্যৎ যারা যে শিক্ষার্থী কি শিখবে। এখন রাজশাহী কলেজে আমি যাই, তখন আমাকে অনেক কিছু চিন্তা করতে হয়, বহু কিছু চিন্তা করতে হয়। তার মানে একজন শিক্ষক শুধুমাত্র ক্লাসে পড়াবেন তা কিন্তু না, তার সাথে অনেক কিছু জড়িত আছে। আপনি ওকে কতটুকু এই সমাজের জন্য যোগ্য করে তুললেন, তার মেন্টালি ভাবে, সেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা কিন্তু তার কারণে আপনি যত ভালো প্রতিষ্ঠানই হোক, মনে করেন একটি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান, সে স্কুল হোক, কলেজ হোক, 50 জন যদি সেখানে স্টুডেন্ট থাকে, তাহলে 1 থেকে 50 জনই কিন্তু রোল হবে। সবাই ভালো স্টুডেন্ট মনে করেন, কিন্তু সবাই কিন্তু মানুষ হবে না। এখন সবাইকে মানুষ করার দায়িত্ব কিন্তু শিক্ষকের। এবং আমি পূর্বে বলেছিলাম, তার অভিভাবক কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন শিক্ষকরা সেই রকম মোটিভেশন করতে পারছে কিনা। এখন আমরা যদি নিজেরাই নৈতিকভাবে বিপদগ্রস্ত হই, সেই ক্ষেত্রে আর তো সামনে আগানোর কোনো কথা বলা খুব মুশকিল। আমি একটু শিক্ষা বিভাগেই থাকতে চাই। সরকারি স্কুল শিক্ষককে কাজীর খাতা সরবরাহের অভিযোগ, বলেন এই নিউজটা সম্পর্কে আপনার ধারণা আছে, আপনি জানেন? আসলে যে সরকারি শিক্ষক ছিলেন,
অলসো কাজী। কাজী খাতা কলমে কাজী না, তার কোনো লাইসেন্সও নেই। সে পার্শ্ববর্তী একটা ইউনিয়নের কাজীর সাথে মৌখিকভাবে অনুমতি নিয়ে তার নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য, 2টি পয়সা ইনকাম করার জন্য সে রেজিস্টার খাতা নিয়ে ও বিভিন্ন জায়গাতে বিয়ে পড়াচ্ছে। এটা অবশ্যই অনিয়ম, এবং এই ধরনের অনিয়মের জন্য এর একটা শাস্তিও হওয়ার দরকার। একজন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষক হয়ে অন্য এক জায়গায় থেকে ধার করে রেজিস্টার খাতা নিয়ে আমাকে অন্য জায়গায় বিয়ে পড়াই হবে, সেখান থেকে আবার টাকা নিতে হবে, এটা মানে খুবই জঘন্য একটা কাজ। আমি এই বিষয়ে একটু কথা মনে হয় আমার জি, বলেন। বলি, সেটা হচ্ছে আমি পেপার নিউজটা দেখেছি, সম্ভবত এটা হচ্ছে গাংনী মহিলা যে গার্লস স্কুল, যেটা সরকারি, যেটা সম্প্রতি সরকারি হয়েছে। আমার যতটুকু জানি আমি, এখন পর্যন্ত শিক্ষকদের নিয়োগ সম্পূর্ণ হয়নি। এবং উনি যদি জেনে বুঝে করে থাকেন মানে উনি যখন বেসরকারি ছিলেন তখন এই ধরনের কাজের কোনো বাধা কিন্তু সরকারের ছিল না। এই মুহূর্তে যখন সরকারে ওনার নিয়োগ যেদিন প্রাপ্ত হবে তখন কিন্তু আর এই ধরনের কাজের সাথে পরে যদি করে থাকে তাহলে তার সেটা, এখনো ওদের নিয়োগ সম্পূর্ণ হয়নি। তবে যেহেতু স্কুলটা সরকারি হয়ে গেছে, ওনাকে আরো সাবধানী হওয়া উচিত ছিল। ওনাকে আরো অনেক সাবধানী হতে হতো, তার কারণ ওনার সরকার হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওনার মর্যাদার জায়গাটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, এটা কিন্তু ওদেরকে বুঝতে হবে। অন্যায়টা তো ওই জায়গায় না, সে যদি লাইসেন্স প্রাপ্ত কাজী হতো সেটা আলাদা বিষয় ছিল। সে যদি সরকারি, আপনি মনে করেন এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে, কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে আপনি যদি কাজী হন, আপনার রেজিস্টার খাতা নিয়ে যদি আমি অন্য জায়গায় বিয়ে পড়াই, এটা অন্যায় কিনা? মূলত নিউজের মূল থিমটা কিন্তু ওইটাই। আমি রূপক সাহেব, আমি আপনাকে একটা কথা বলি, আমি অ্যাটাস্টার্ট করে আমার একটা ছিল আছে, আমি আপনাকে বলে দিলাম যে রূপক সাহেব আপনি মোহাম্মদ মনিরুল ইসলাম প্রভাষক রাজশাহী কলেজ এরকম একটা ছিল বানাবেন, আপনি আপনার মতো স্বাক্ষর করে ছেড়ে দেবেন। দোষটাকে আপনার না, অবশ্যই দুইজনেরই দোষ। প্রথম দোষটা হচ্ছে আমার, যে খাতাটা দিয়েছে, রেজিস্টারটা দিয়েছে, এইটা সম্পূর্ণ দোষটা তার। এবং উনার মানে অধিক অর্থের লোভে উনি কাজটা করেছেন। আমি মনিরুল ইসলামের সাথে একটু বেশি কথা বলি আজকে, আপনাকে তো পাওয়া যায় না। আমি বাংলাদেশের যে বার্নিং ইস্যু চলছে, আমরা এই প্যান্ডামিকের মধ্যে নতুন একটা আন্দোলন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙতে হবে। যদি এক কথাই বলি যে প্রশ্নটা এমনই, আপনি কিভাবে দেখেন এটাকে? না, প্রশ্নটা আসলে এটা বাংলাদেশের জন্য না, সারা বাংলাদেশের প্রত্যেকটা সাধারণ মানুষ যারা বঙ্গবন্ধুকে চিন্তা করে। এবং ঘটনাটি ঘটছে আমাদের যখন জন্মশতবার্ষিকী পালন করছি, আমরা বঙ্গবন্ধুকে নিয়ে চিন্তা করছি, নানাবিধভাবে আমরা সেটাকে উদযাপন করার চেষ্টা করছি। এবং সেই মুহূর্তে মূর্তি বা প্রতিমা বলেন, আমি মূর্তি শব্দটি ব্যবহার করবো না, প্রতিমা আর মনে করেন ভাস্কর্য, দুটাকে একাকার করে ফেলা হয়েছে। এখন এই ভাস্কর্য কিন্তু পৃথিবীর সব দেশে আছে। আমি সব দেশের কথা যদি নাই বলি, বিশেষ করে মুসলিম কান্ট্রিগুলোতে তো আছেই। আপনি সৌদি আরবে পাবেন, আপনি ইন্দোনেশিয়ার সর্ববৃহৎ জনগোষ্ঠীর মুসলিম দেশ একটি, সেখানে আপনি পাবেন, পাকিস্তানে আপনি পাবেন। জাতির জনক দ্বারা যে দেশের শ্রেষ্ঠ সন্তানদের ভাস্কর্য কিন্তু সব জায়গায় আছে। এখন এই ক্ষেত্রে আমাদের যারা এই কাজটি করেছে, আমি কিন্তু পূর্বে একটা কথা বলেছিলাম যে এটাকে আসলে অ্যাকচুয়াল আমরা ভিডিও ক্লিপ দেখেছিলাম, ওই যে আপনার টিভিতে দেখছিলাম, কুষ্টিয়ার সিসিটিভির মাধ্যমে এটা করা। তো সেখানে দেখলাম যে মাদ্রাসার 2জন ছাত্র, পরে আমরা তাদের সমস্ত কিছুই ডাটা পাইছি। তো ঘটনা হচ্ছে যে ওই যে আমি একটা কথা বলছিলাম যে ধর্ম মানুষকে কিন্তু উদার করে। এখন আপনি নিজে কতটুকু কি এই উদারতা আপনি হতে পারছেন কিনা, আর উদারতার জায়গা থেকে সরে গিয়ে আপনি যখন উগ্রতার জায়গায় যাবেন তখন আপনার সামনে ভাস্কর্যই বা কি, বা আপনি একদম জলযন্ত্র মানুষই বা তার সামনে কি, তাকে সেইভাবে এক মেন্টালি সেট আপ করা হয়েছে, সে সেইভাবেই কিন্তু কাজটা করেছে। যে এটা আসলে নৈতিকভাবে আমরা খুবই একটা বিপর্যস্ত একটা জাতি হিসাবে এই মুহূর্তে আমাদের খুবই মানে একটু কষ্টের একটা জায়গা, যে আমাদের দেশের জাতির জনক, সেই জাতির জনকের একটি ভাস্কর্য, সেই ভাস্কর্যে তার হাত ভেঙে ফেলা হচ্ছে। এটি একটি মানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙতে হবে সবগুলো? না, এটা তো খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি যদি অন্য ভাস্কর্য যদি ভাঙতেন বা এটা নিয়ে আগে যদি পূর্বে আপনি আন্দোলন করতেন, বিষয়টা তো এই জায়গায় না, বিষয়টা শুধুমাত্র বঙ্গবন্ধুকে নিয়েই কিন্তু ব্যাপারটা। আপনাকে আরেকটি কথা একটু বলি আমি, সেটা হচ্ছে যে বঙ্গবন্ধুর মৃতদেহ অর্থাৎ তার কবর ঢাকাতে নেই কেন? আমার কিন্তু খুব এটা আমার কাছে মাথায় কিন্তু আসে। তা আমার কাছে যেটা মনে হয় যে বঙ্গবন্ধু যদি ঢাকাতে থাকতেন তাহলে কিন্তু প্রতিদিন মানুষ কিন্তু তার মাজার জিয়ারত করতে দিয়েছেন, বা বিভিন্নভাবে যেভাবে অন্যান্য নেতাদের হয়।
কিন্তু আমাদের গোপালগঞ্জে নিয়ে যাওয়ার কারণটাও হচ্ছে যে একটা দিনে হয়তো যাবে, নির্দিষ্ট একটা দিনে। তো এখন সেই জায়গাটাকে এখন আমরা প্রতিটা জায়গায় যে বাংলাদেশের যে একটা উন্নয়নের একটা ধারা চলছে, আমরা জানি যে গত 10 তারিখে আমাদের যে পদ্মা সেতু, সেই পদ্মা সেতুর একটা কিন্তু শেষ স্প্যানটি কিন্তু বসেছে। যে এই যে আমাদের কত উন্নয়নের মহাপরিকল্পনা কাজগুলো চলছে, এগুলো কিন্তু একটা বাধাগ্রস্ত করার জন্য একটা গোষ্ঠী কিন্তু সবসময় আছে। সেই গোষ্ঠীরই এটা একটি কাজ, এবং এটা আমরা পরিষ্কারভাবেই দেখেছি, মিডিয়াতে আমরা পাচ্ছি, সেটা সেই গোষ্ঠী এই কাজটি করছে। এখন এইটাকে আপনি কিভাবে বলবেন? এটাকে তো শুধু নৈতিকভাবে তার বিপর্যস্ত তা বললে তো হবে না। বাংলাদেশকে অস্তিত্বটাকে নষ্ট করার জন্যই মূলত তাদের বঙ্গবন্ধুর অস্তিত্বটাকে নষ্ট করার জন্যই আসলে এই ধরনের একটি কর্মকাণ্ডে তারা লিপ্ত হয়েছে, যাতে বাংলাদেশের উন্নয়নের যে গতিধারা চলছে সেই গতিধারাতে যাতে বাধাপ্রাপ্ত হয়, মানুষজনে এইগুলো ভুলতে পারে, মানুষকে যেন ভয় দেখাতে পারে, এটা পরিস্থিতি তৈরি করার জন্য এই কাজটা, এটা গর্হিত একটা অন্যায় কাজ। সাথে একটু যোগ করি, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙাকে কেন্দ্র করে 2 জন মাদ্রাসা ছাত্র কিন্তু আটক হয়। তাদেরকে রিমান্ডে নেওয়ার পরে তারা কি স্বীকারোক্তি দেয় যে আমরা মামুনুল হকের ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়ে আমরা এই কাজটা করেছি। আমার কথা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে ধর্মকে ব্যবহার করা হচ্ছে, অপব্যবহার করা হচ্ছে, ব্যবহার না, এটা অপব্যবহার করা হচ্ছে। যে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের বাংলাদেশ স্বাধীন হলো, যে বঙ্গবন্ধু আমাদের 7 কোটি মানুষের, তৎকালীন 7 কোটি মানুষরাই কিন্তু তাকে বঙ্গবন্ধু উপাধি দিল, এবং তার নেতৃত্বে যুদ্ধ হলো। সে বাংলাদেশের জন্য কি করেনি, তার জীবনের অধিকাংশ সময় সে জেলে কাটিয়েছে বাংলাদেশকে স্বাধীন করে, একটা স্বাধীন বাংলাদেশকে আমাদের উপহার দেওয়ার জন্য। এবং আমাদের মুজিবনগর থেকে সে সরকার গঠন হয়ে সেই সরকারের বিভিন্ন মুক্তিযুদ্ধে 11টি সেক্টরে ভাগ করে যাকে একটা মুক্তিযুদ্ধের ইতিহাস ছিল, এর সম্পূর্ণ নেতৃত্ব কিন্তু আমাদের বঙ্গবন্ধু ছিল। বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা, বাঙালি জাতির পিতা। উনার ভাস্কর্য ভাঙাটা সম্পূর্ণভাবে বাংলাদেশের রাজনীতিকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য একটা গোষ্ঠী পূর্বে ছিল, এখনো আছে বাংলাদেশে। আমি স্যারের সাথে যে আরেকটা বিষয় বলেছি, উনি যে বললেন যে বাংলাদেশ যে উন্নয়নের ধারা, যে পরিমাণ উন্নয়ন এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে, আজ আমরা নিজের টাকায় পদ্মা সেতু বানিয়েছি, এটা আমাদের বাংলাদেশের জন্য গর্ব। শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এই এগানো আপনার ঠেকানোর জন্য, কিংবা এই যে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন, আওয়ামী লীগ সরকারকে বাধাগ্রস্ত করার জন্য, বিতর্কিত করার জন্য সে সময়তেও ছিল, এখনো আছে। তারা কোনো না কোনো উপায় খুঁজছে, নতুন একটা উপায়। আপনি কি শুধু মাদ্রাসা ছাত্রদের দায়ী করবেন? আপনার তো এখানে উল্টো দিকে একটা বড় রাজনৈতিক দল আছে, তারা আজকে পর্যন্ত স্টেটমেন্ট করলো না। স্টেটমেন্ট, হ্যাঁ, বিএনপি তাদেরকে মানে সেই মৌনতা হচ্ছে সম্মতির লক্ষণ, তাই তো? তারা তো সেই সময় স্বীকারই করেনি। বিএনপি বলছে স্বাধীনতার ঘোষক জিয়া। আসলে কালকে আপনার সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করে আপনি বলছিলেন যে পিছনের দরজা দিয়ে এসে চেয়ারে বসে আমি রাষ্ট্রপতি হয়ে গেলাম। বিষয়টা কিন্তু তখনও ছিল, যখন একজন সেনাবাহিনীর জেনারেল, তখন যে বঙ্গবন্ধুকে তারা একটা কৌশলে হত্যা করে তারপর দেশ ক্ষমতায় আসতে হবে একটা পরিকল্পিতভাবে যেভাবে আসলো আর কি, তারা বঙ্গবন্ধু কিভাবে মেনে নেবে? তারা তো বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে মনে মনে খুশি হয়েছে, তারা তো কোনো স্টেটমেন্ট করবেই না। আর এই স্টেটমেন্ট করেনি কারণ, এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার পিছনে তো একটা কারণ আছে। কারণটাও তো ওরাও একটা সম্মিলিত প্রচেষ্টা, বাংলাদেশকে তো অস্থিরতা করতে হবে, নাহলে তো এই সরকারকে নামানো যাবে না। মূল পরিকল্পনা কি? মূল পরিকল্পনায় বাংলাদেশ এই আওয়ামী লীগ, তাহলে তাদের রাজনৈতিক সংস্কৃতি উল্টো পথের বাংলাদেশ, তাই না? উল্টো পথের বাংলাদেশ। এই প্রসঙ্গে একটু আমি একটা প্লেটোর এই মুহূর্তে আবার একটা কথা, প্লেটোর একটা কথা আমার মনে পড়ে গেল। জি বলেন। প্লেটো বলছে যে মানুষ হচ্ছে 3 শ্রেণীর। এক শ্রেণীর মানুষ হচ্ছে যে তারা শুধু জ্ঞানের অনুসন্ধান করবে, আমি যাতে একটু ব্রডলি বলি আর কি। আর এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা সম্মানের জন্য তারা চিন্তা করে, আর এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা প্রতিটা মুহূর্ত লাভের জন্য চিন্তা করে। এই বিষয়টা যে আমি এই যারা জ্ঞানের জন্য চিন্তা করে, যারা জ্ঞানী হোক, মানে নিজেকে কিছু আশ্বস্ত করে, নিজের ভিতরে কিছু ধারণ করে, তারা প্রকৃতপক্ষে যারা ধারণ করে তারা আসলে কোনো খারাপ কাজের সাথে জড়িত হওয়া তাদের পক্ষে খুব কঠিন। আর এই শ্রেণীর মানুষরাই কিন্তু সম্মানিত হয়। আর এক শ্রেণীর মানুষও সম্মানিত হয়। আমাদের সমাজে যারা অর্থবিত্ত, এই মুহূর্তে যারা প্রতিপত্তি, তারা নিজেদেরকে আসলে সম্মানিত মনে করে, আসলে কিন্তু তারা সম্মানিত কতটুকু তারা নিজেরাই জানে, সমাজও জানে। এখন এই যে ভাস্কর্য ভাঙার ক্ষেত্রে এই যে লাভবান নামক একটা শ্রেণী আছে, প্লেটোর কথায় এই লাভবান নামক এই শ্রেণীটাই কিন্তু তারা একটা লাভ খোঁজার চেষ্টা করেছে। তারা তাদের কতটুকু লাভ, কারণ সব কিছু ফোকাস কিন্তু সাধারণ মানুষের মনের মধ্যে ধাক্কা দেওয়ার মূল কাজ। যে আমি যদি এই মুহূর্তে 12টা বছর এই সরকার ক্ষমতায় আছে,
12টা বছর আমি ক্ষমতার বাইরে আছি বা আমরা ক্ষমতার বাইরে আছি, তখন এই আমি 12টা বছর ক্ষমতার বাইরে আছি, তার মানে কি আমি কিন্তু ধৈর্যের একটা বিরাট পরীক্ষা দিতে দিতে আমি কিন্তু এখন বিচ্যুতি ঘটছে আমার। সেই বিচ্যুতিটাই, অর্থাৎ আমি এখন খারাপ কাজে লিপ্ত হবো, এটা খুব স্বাভাবিক কথা। এটা পৃথিবীর প্রথম থেকেই মানুষ যখন তার খারাপ পরিস্থিতির মধ্যে যায়, তখন সে কোনটা ঠিক কোনটা ভুল এটা কিন্তু সে বোঝে না। এই শ্রেণীর মানুষ এখন লাভবান হওয়ার জন্য তারা একটা সুযোগ খুঁজছে যে সাধারণ মানুষের এইটা করে, তার ধর্ম আমাদের দেশের মানুষ পালন করুক আর না করুক, ধর্ম কিন্তু মনে মনে ধারণ করে। এটা কিন্তু খুব সত্যি কথা। আমি আজকে এখান থেকে বের হয়ে যদি এখন আমি ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলি, আমার কালকেই দেখবেন যে আপনি কোনো কিছু বাধা ঠেকাতে পারবেন না। মেহেরপুরে একদম সাধারণ মানুষ, যে কোনোদিন মসজিদে যায়নি, যে কোনোদিন জুমার নামাজ পড়েনি এবং ঈদের নামাজও পড়েনি, সে দেখবেন যে ওই মিছিলে হাজির হয়ে গেছে। কিন্তু আমাদের দেশের মানুষের কিন্তু একটা ধর্মের ভেতর এটা কাজ করে আমাদের, সেইটাকে কাজে লাগানো যায় কিনা। আমি ভাস্কর্যকে আমি প্রতিমার সাথে বা মূর্তির সাথে আমি এক করে দিয়ে আমি মানুষকে হিন্দু আনিতে বিশ্বাস করাতে মানে ওই দিকে নিয়ে যেতে পারি কিনা, যে আমাদের সরকার এই ভাস্কর্য নির্মাণ করে এরা সবাই হিন্দুর দিকে, অর্থাৎ ভারত, আমাদের তো একটা ছিলই যে বাংলাদেশ ভারত হবে না, ভারত হয়ে যাবে, মসজিদে উলুধ্বনি হবে, এগুলো তো অনেক পুরনো ডায়লগ ছিলই। সেই ডায়লগগুলোকে আবার নতুন করে টেনে নিয়ে এসে একটা নতুন, ওই ডায়লগগুলো বাদ দিয়ে নতুন একটা কর্মকাণ্ড তারা মাথায় নিয়েছে, এবং সেটা নিয়ে মনে হয় একটি লাভবান হওয়ার একটা। মনিরুল ইসলাম, আমি এই প্রোগ্রামটা সঞ্চালনা করি, হ্যাঁ, তারপরেও কিছু কিছু সময় আমি আসলে সঞ্চালক না হয়ে মনে হয় যেন আমি নিজেও একটু আলোচক হয়ে যাই। আপনার এই প্লেটোর কথা শুনে আমার একটা কথা মনেই হলো যে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী, ইংল্যান্ডের এক রাষ্ট্রবিজ্ঞানী বলছেন যে আজকে পর্যন্ত যে শিশুটা জন্ম নিল সে হয় অ্যারিস্টটল পন্থী হয়ে না এই প্লেটো পন্থী হয়ে, ঠিক আছে? আমি তাই ভাবছি যে যেভাবে দেখে, আপনার দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি যেভাবে দেখেন, ওই রাষ্ট্রবিজ্ঞানী বলছে যে প্লেটোপন্থী অথবা অ্যারিস্টটলপন্থী হয়ে জন্ম নিচ্ছে, উনি আসলে জানেন না যে আরো কত পন্থী মানুষ আছে। যদি সেইটা না থাকে তাহলে আজকে এরা এই চিন্তা করছে এই মানুষগুলা কোন পন্থী হয়ে জন্ম নিয়েছে, তাই না? আসলে বিষয়টা তাই। আমরা একদমই অনুষ্ঠানের প্রায় শেষ সময়ে চলে আসছি, আসলে আমাদের সময় প্রায় শেষ। আর কিছু আমি শিক্ষা বিভাগ নিয়ে মূলত আজকে আলোচনাটা করতেই চেয়েছিলাম, তার কারণ আমাদের শিক্ষা ডিপার্টমেন্টটাই যত ত্রুটি বিচ্যুতি, এটা থাকা উচিত হয়নি। এটা মানে দীর্ঘদিন আমরা যখন ছাত্র ছিলাম তখনও জানি শিক্ষা ভবনে 7 মার্ডার হয়েছে, ঠিক আছে? তো তার ধারাবাহিকতায় কিছু পদ্ধতি পরিবর্তন হয়েছে শিক্ষা ডিপার্টমেন্টের, এমন কোনো মানে কি বলবো যে চিন্তার গুণগত যে পরিবর্তন, সেই পরিবর্তনগুলো কিন্তু আসলে হয়নি। একটা শিক্ষকের যখন এই ধরনের অপকীর্তিগুলো যখন চোখের সামনে আসে, গণমাধ্যমের মানুষ হিসাবে সেগুলো নিয়ে যখন অনুসন্ধান করি, তখন ভাবতে কষ্ট লাগে যে এ কি পড়াবে আসলে, এর কাছে ছাত্রছাত্রীরা কি শিক্ষা নেবে। মনিরুল ইসলাম, অনেক ধন্যবাদ আপনাকে। আমি আবারও ভবিষ্যতে আপনাকে আমাদের এখানে নিমন্ত্রণ জানাবো, আপনার যদি সময় থাকে অবশ্যই আমাদেরকে ধন্যবাদ আপনাদেরকে। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম দুজন শিক্ষকের সাথে, এর মধ্যে একজন সাংবাদিকতাও করছেন। আপনারা শুনলেন এতক্ষণ ধরে অনেক ব্যত্যয় নিয়ে কথা বললাম। যাওয়ার সময় একটু সফলতার কথা বলি, আমরা পদ্মা সেতু তৈরি করতে পেরেছি, এটা খুব বড় অ্যাচিভমেন্ট। পূর্বের কোনো অভিজ্ঞতা ছিল না, টাকা পয়সারও সংস্থান ছিল না। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তার দৃঢ়চেতা মানসিকতাকে কেন্দ্র করে, বিশ্ব ব্যাংককে চ্যালেঞ্জ করে উনি এই প্রকল্পটা বাস্তবায়ন করেছেন। স্যালুট প্রধানমন্ত্রী, ভালো থাকবেন আপনি। করোনাকালীন সময়ে অবশ্যই বাইরে বেরোলে মাস্ক পরবেন সবাই। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।